গুড ইভিনিং, চলে এসেছি আমি। হ্যালো ডিয়ার, বলছেন সম্পাদি। আচ্ছা, হ্যাঁ সম্পাদি, ওয়েলকাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে সম্পাদি ফার্স্ট এসে গেছেন। আচ্ছা, আস্তে আস্তে একটু জয়েন করে যাক সকল, মোটামুটি কয়েকজন, তারপরে আমি শুরু করব। আচ্ছা, পুরো ক্লিয়ার আছে? সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে পুরো আমার কথা? ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, একটুখানি কনফার্মেশন চাই যে ক্লিয়ার হচ্ছে কিনা সব কিছু। সম্পাদি, ও আচ্ছা, দিদি বলছে অল ক্লিয়ার, বা ঠিক আছে। আর একটা দিদি, কেমন আছেন? ভালো? শরীর টরীর সব ঠিক আছে তো? অনেকদিন কে জানে। আচ্ছা, অংছে হাই, ঠিক আছে। বৈশালী কুন্ডু বলছে গুড ইভিনিং, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে সিগন্যালটা একটু প্রবলেম করছে, অনেকদিন করে না, আজ কেন করছে জানি না। দেখতে পাচ্ছি আমি অনেককেই জয়েন করে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, একটু সময় নিচ্ছি আমি, একটু জয়েন করে যান, তাহলে পরে আমার বলতে সুবিধা হবে। আজকে বেশ অনেকগুলোই ঘটনা আমি রেখেছি, খুব বড় বড় না, আজকে ঘটনাগুলো একটু ছোট ছোট বলবো, সেই জন্য। হ্যাঁ, সম্পাদি আবার এসে গেছে, সম্পাদি ডিস্টার্ব হচ্ছিল আমার। আচ্ছা, আমি ঘটনাগুলো শুরু করছি। শম্পা মণ্ডল বলছে হাই দি, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম ফর ওয়াচিং। আচ্ছা, মুনমুন ঘোষ হাই, আচ্ছা মুনমুন ঘোষ এসে গেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আস্তে আস্তে জয়েন করুন, আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, সবাই আস্তে আস্তে জয়েন করে যাবে, আমি জানি এখন তো অনেকেরই বিভিন্ন রকম কাজ টাজ থাকে। তনিমা ভট্টাচার্য বলছে শুনতে দেখতে পাচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, হঠাৎ বন্ধ হয়ে গেল, হ্যাঁ কেন? সিগন্যালের একটু প্রবলেম হচ্ছে দিদি, মাঝখানে হঠাৎ একটু বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছি না। ভুবন মোহিনী বলছে হাই। আচ্ছা, ঠিক আছে, অনেকেই আস্তে আস্তে জয়েন করে যাচ্ছে, আমি শুরু করে দিই, কারণ নাহলে না যেটা আমি বলি যে দেরি হয়ে যায়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যে নোটিফিকেশন দিয়েছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি একটা ঠাকুরের মন্দিরের ছবি দিয়েছিলাম, দিয়ে সেখানে আমি গেছিলাম বলে সেখানকার ছবি দিয়েছিলাম। তার কারণটা আমি তখন বলিনি বা লিখিনি। তৃষা বলছে হাই, হ্যাঁ থ্যাংক ইউ তৃষা। আচ্ছা, আমি কেন বলিনি যে আমি ব্যাপারটা এখন ক্লিয়ার করছি। আমি যেমন প্রত্যেক দিন একটা করে ঠাকুরের ঘটনা বলার চেষ্টা করি বা বলি, বা আমি গেলে যেটা আমি বিশেষত নিজে দেখে আসি সেটা বলার চেষ্টা আরো বেশি করে করি, যাতে সকলের বুঝতে সুবিধা। আবার আপনারাও বলেছেন আমাকে যে আমাকে বলতে। তো অনিমা চৌধুরী বলছেন হ্যাঁ মা কল্যাণেশ্বরী মাইথন, একদম ঠিক বলেছেন। তা আমি রিসেন্ট গেছিলাম হচ্ছে ওখানে একটা শর্ট ট্যুরের মধ্যে, ওই জায়গাটা ঠাকুরের স্থানটা আমি দর্শন করেছিলাম জাস্ট কয়েকদিনের মধ্যে। সেটা দেখি, আর আমি যখনই কল্যাণেশ্বরী, হ্যাঁ এবার যখনই আমি সেখানে যাই, যেখানে যে কোনো মানে ঠাকুরের জায়গায় আমি যাই, আমি চেষ্টা করি সেখানকার মানে মাহাত্ম্যটা, তার কিছু জানতে, এর কি আসল অরিজিনালিটিটা কি আছে, অরিজিনটা কি আছে আমি জানার চেষ্টা করি সবাইকে বলার। গৌরী ভট্টাচার্য, থ্যাংক ইউ গৌরী মাসিমা, আপনি দেখছেন। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এইখানেও আমি গিয়ে দেখার পরে ওখান থেকে যেটুকু জানতে তো পেরেছি যে ওটা একটা সিদ্ধপীঠ বা এরকম, কিন্তু তার থেকেও বড় কথা হলো ওখানকার মানে মাহাত্ম্যটা আমি জেনেছি, খবর নিয়ে টোটালটা জেনে আমি চেষ্টা করব আজকে ফার্স্ট আপনাদের এটা বলার, তারপরে আমি যথারীতি অন্যান্য অস্বাভাবিক ঘটনাগুলোতে যাব, ঠিক আছে? আচ্ছা, এই যে মা কল্যাণেশ্বরী মন্দির, এটা আপনারা তো অনেকেই বলছেন যে আসানসোলের কাছে মাইথন, হ্যাঁ কিন্তু এটা আসানসোলেই একেবারে এন্ড, মানে বর্ডার অফ ঝাড়খণ্ড এটা। মানে একদম। নূপুর দাস এসছেন, থ্যাংক ইউ।
নুপুর ম্যাডাম। আচ্ছা, এইটা হচ্ছে আসানসোলের একদম এন্ড, মানে ঝাড়খণ্ডের বর্ডারে। আর ঝাড়খণ্ডের বর্ডার বলতে এটা মাইথন থেকে মাত্র 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স, একদমই কাছে। তা সাধারণত আমরা যখন যাই বা গেছিলাম তখন মাইথনটা হয়ে ফেরার পথেই লোকে ওটা যায়, আমরাও সেরকমভাবে গেছিলাম। আমি জাস্ট নাও ঘুরে এসেছি, কয়েকটা দিন হলো। এবার ওই মাইথনের যে মায়ের এই জায়গাটা, সেটা ফার্স্ট আমি বলছি। বরুণদা আপনি এসেছেন, থ্যাংক ইউ বরুণদা, অনেকে এসে গেছেন আজকে, তাড়াতাড়ি দেখছি। প্রথমেই বলি এই মাইথন নামটা কেন হয়েছে। মাইথন কথাটা, যেহেতু ওটা একটা হিন্দি ভাষী অধ্যুষিত অঞ্চল, মানে ঝাড়খণ্ডের একদম বর্ডার এই অঞ্চল, এই ঠাকুরের এটা, সেই জন্য মাইকা থান, মাইকা থান থেকে কথাটা এসছে মাইথন, মানে মায়ের স্থান, মায়ের থান মানে মায়ের স্থান, সেই জন্য মাইথন। ওখানকার এই কল্যাণেশ্বরী মা এতটাই জাগ্রতা, এর একটা বিভিন্ন কয়েকটা অলৌকিক কাহিনী আমি শুনেছি বলেই আমি সবাইকে জানাবার চেষ্টা করছি, এটা আমি প্রতিবারই করি। সেটা প্রথমত হলো যে এই কল্যাণেশ্বরী মার আসল যে মন্দিরটা যেখানে ছিল, সেটা কিন্তু প্রায় 400 থেকে 500 বছরের পুরনো এটা মন্দির। আর এই মন্দিরটা মানে এখন যেখানে এই মন্দিরটা আছে, এটা কিন্তু অনেক মানে পরে এটা স্থাপিত হয়েছে এই জায়গাটায়, কিন্তু আসল মন্দির কিন্তু ছিল আরো অনেকটা মানে মানে অনেক বছর আগে আরেকটা অন্য স্থানে। সেইখানে মানে বল্লাল সেন, লক্ষণ সেন যে সময়কার আমলে, সেইখানকার কিন্তু আসল সময়টা কিন্তু সেই সময়টা, তখনকার এটা মন্দির ছিল। আর এই মা কিন্তু আগে শ্যামারূপী মা নামে পূজিতা হতেন। আর এখানে কাশীপুরের রাজা, মানে আগে এটা যেহেতু মানে ছিল হচ্ছে অন্য একটা জায়গায়, মানে সেটা হচ্ছে সবংপুর বলে একটা জায়গায়, এই মা যেটা বললাম 500 বছরের প্রায়, বা তারও আরেকটু হয়তো বেশি হতে পারে বা কম বেশি আনুমানিক, সেই সময় ওইখানে ছিল। তারপরে এখানকার কাশীপুরের রাজা, তিনি স্বপ্ন পান, মা ওনাকে বলছেন আমার ওইখানে মন্দির ভালো লাগছে না, তুই আমাকে এনে একটা নির্জন স্থানে আমাকে স্থাপন করে তুই, কারণ ওই মায়ের খুব ভক্ত ছিলেন, যে সাধক ছিলেন ওই কাশীপুরের রাজা। তখন ওনাকে স্বপ্ন যে দেন যে তুই আমাকে ওইখান থেকে স্থানান্তরিত করে নির্জন স্থানে আমাকে বসা এবং আমাকে সেখানে আরাধনা কর, সেখানে স্থাপন কর। সেই মতন উনি পরবর্তীকালে এখন যেখানে আমরা মন্দিরটা দেখছি, তারও একটু একটু আগে আর একটা জায়গা আছে, সেইখানে উনি মায়ের মন্দিরটা স্থাপন করেছিলেন। আজকে যেখানটা আমরা দেখতে পাচ্ছি বেশ জনবহুল, জনবসতি হয়ে গেছে, এখানে সারা বিভিন্ন জায়গা, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক এখন আসছে এখানে, খুব মানে জাগ্রত এখানকার মা কল্যাণেশ্বরী দেবী। কিন্তু সেই সময় এটা ছিল না, সেই সময় ভীষণ ফাঁকা ছিল। শুধু ফাঁকা বললেই ভুল হবে, আজকেও এখনো যদি কেউ দেখেন আপনারা বুঝতে পারবেন যে এখনো পিছন দিকে এখনো ঝর্ণা আছে, পাহাড়ের মতো জায়গা, পাথর এখনো চারিদিকে পড়ে আছে, মানে নিচু খাদ আছে, মানে এখনো পিছনে বড় বড় গাছ জঙ্গল, মানে রাত হয়ে গেলে ওখান থেকে যাতায়াত করা রীতিমতো আমার মনে হয় ভয়াবহ ব্যাপার হয়ে যাবে। মানে দিনের বেলা যেমন তেমন ঠিক আছে, রাত হলে এখনো মনে হয় যে ওখানটা ভীষণই নির্জন হয়ে যায়, মায়ের মন্দিরে ওইটুকু জায়গা ছাড়া আশেপাশটা আর কি। যাই হোক, তাহলে বোঝাই যাচ্ছে সেই সময় কি থাকতে পারে, সেই জায়গাটা কতটা নির্জন। তা ওখানকার কাশীপুরের রাজা কি করেছিলেন, ওইখানে পরবর্তীকালে মন্দিরটা স্থাপন করেছিলেন। কিন্তু এবারে আসি কিছু অলৌকিক কাহিনীতে আর কি। এই যে রাজা ছিলেন, ইনি ভীষণ ধর্ম মানে ভীরু এবং ধার্মিক মানুষ ছিলেন, ভীষণভাবে মায়ের আরাধনা উনি করতেন। এবার কি হয়েছে, একদিন মানে ওই বরাকর নদীর পাড়ে একটা জায়গায় একটা পাথরের ওপর, ওই রাস্তা দিয়ে বরাকর নদীর পাড় দিয়ে আসছিলেন একজন শাঁখারি, মানে যিনি শাঁখা চুড়ি বিক্রি করেন, এরকম একটা মানে ভদ্রলোক আসছিলেন। উনি হচ্ছেন দামোদর শাঁখারি, ওনার নাম ছিল। উনি আস্তে আস্তে দেখছেন যে ওই একটা টিলার ওপরে, মানে একটা সুজাতা মৌলিক এসে গেছি, বা থ্যাংক ইউ, ভালো তুমি থাকো, আজকে তোমার ঘটনা তো অবশ্যই বলবো। আমি একটু মা কল্যাণেশ্বরী ঘটনাটা বলে নিচ্ছি, নিয়ে তারপরে আমি তোমার ঘটনায় আসবো, ঠিক আছে?
আচ্ছা, এবার ওই দামোদর শাখারি বলছেন, মানে যখন যাচ্ছে তখন ওই অষ্টাদশী একটা বালিকা বধূ ওখানে বসে বলছেন যে শোনো, তুমি আমাকে একটু শাখা পরাবে গো, শাখা পলা পরিয়ে দেবে? তখন উনি বলেছেন ঠিক আছে পরিয়ে দেবো বলে ওই মহিলাকে মানে বধূটিকে শাখা পলা পরিয়ে দিয়েছেন। পরার পর বলছেন এবার পয়সা দাও। তখন উনি বলছেন যে না, আমার আমার কাছে তো পয়সা নেই, তুমি ওই রাজার কাছে, মানে যেটা বললাম আমি, ওই কাশীপুরের রাজা ওনার কাছে যাবে, যাও, উনি তোমাকে টাকা দিয়ে দেবেন। তা উনি বলে ঠিক আছে, হয়তো ওনার পরিচিত কেউ, ভালো কথা। আর উনি কিছু বলেননি, চলে গেছেন। পরের দিন সকালবেলা যথারীতি উনি রাজার কাছে গেছেন, গিয়ে বলেছেন যে মহারাজ, এরকম কালকে এরকম আমি বরাকর নদীর ওখান দিয়ে আসছিলাম, ওরকম একটা টিলার একটা উপরে একজন এরকম মানে অষ্টাদশী একটা বধূ আমার থেকে শাখা পলা পড়েছেন, তার পয়সাটা আপনি দেবেন, আপনার কাছে দেওয়ার জন্য বলেছেন। রাজামশাই তো ভীষণভাবে একটা আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে আমি আমি মানে পয়সা দেব, আমার নাম বলেছে, আর অষ্টাদশী মহিলা কে হতে পারে? ওনার না খুব একটা মনের মধ্যে কিরকম একটা কিউরিওসিটি হয়েছে, যে উনি খুব টেনশনে পড়ে গেছেন এবং খুব কিরকম ভয় পেয়ে গেছেন। গিয়ে সঙ্গে সঙ্গে ওই দামোদর শাখারিকে টাকা পয়সা যা বলেছেন মিটিয়ে দিয়েছেন। দিয়ে তো সেই দিনটার মতো কেটেছে। সারাদিনটা ওনার মনের মধ্যে একটা কিরকম একটা মানে অস্থির অস্থির ভাব করেছে। যথারীতি রাত্রে উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পরে কি হয়েছে, রাত্রে উনি স্বপ্ন দেখেন, উনাকে মা বলছেন যে তুই আমাকে শাখা পরিয়েছিস, তো আমি খুব খুশি হয়েছি, শাখার দামটা দিয়ে দিয়েছিস, আমার শাখা পলা পরে খুব ভালো লেগেছে। তখন উনি মানে ঘুমের ঘরে খুব কাঁদছেন আর বলছেন, মা তুমি আমাকে দেখা মানে এরকম দিলে, তুমি আমার থেকে শাখার দাম নিয়েছো, তুমি আমাকে দেখা দাও মা, তোমাকে আমি সব সময় এরকম ভাবে ডাকি, তুমি আমাকে একটু দর্শন দাও, আমি শুধু এটাই তোমার দর্শনের জন্যই আমি সাধনা করছি, তুমি আমাকে দেখা দাও মা। তারপরের দিনকে যথারীতি ওই শাখারিকে ডেকেছেন, ডেকে উনি গেছেন সেইখানে যেখানে ওই বরাকরের পারে যেখানটা ওই ভদ্র মহিলা মানে ওই মহিলাটি বসেছিলেন শাখা পড়েছেন, সেখানে গেছেন। গিয়ে দেখছে ওই পাথরটা আছে, কিন্তু দুটো পায়ের ছাপ ওর উপরে রয়েছে, মানে পাথরটার উপরে একদম পরিষ্কার দুটো পায়ের ছাপ, কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছেন না। তখন তো উনি ওটা দেখে মানে পুরো মানে হাপুস নাড়ে কাঁদছেন যে মা তুমি আমাকে দর্শন দিলে না, কিন্তু পায়ের ছাপটা দেখালে, বলে উনি ভীষণ কাঁদছেন বলে বাড়ি চলে গেছেন। পরের দিন আবার সকালে ওখানে গেছেন, যতদিন না তুমি আমাকে দেখা দেবে মা, ততদিন আমি এখান থেকে যাব না। উনিও কাঁদছেন। হঠাৎ দেখছেন ওই বরাকর নদী থেকে দুটো হাত এরকম করে তোলা, শুধু হাতটুকু, এতটুকু দুটো হাত তোলা, এবং হাতটার মধ্যে শাখা পলা পরানো, মানে আর কিচ্ছু, শুধু হাত দুটো উনি দেখলেন। দেখে তো মানে উনি মানে মানে আকুল হয়ে গেলেন, বলছেন মা তুমি আমায় দর্শন দিয়েছো, আমার জীবন সার্থক মা, আমি তোমাকে মানে এইখানেই তোমার আমি সাধনা করব, সাধনপীঠ তৈরি করব, তোমাকে আমি এখানে তোমাকে প্রতিষ্ঠা করব বলে তখন উনি ওইখানে মানে ওই পাথরের শিলা মূর্তিটাকে আনেন, এনে তিনি মানে সাধনা শুরু করেন মায়ের জন্য, শুধু মাকে ডাকার জন্য সাধনা শুরু করেন। সেই থেকে ওইটা ওই সাধন পীঠ বলে পরিচিত হয়েছে। ওটা কোনো সিদ্ধপীঠ মানে সিদ্ধপীঠ, ওটা সাধন পীঠ, সিদ্ধপীঠ, ওটা কোনো সতীপীঠ কিন্তু নয়। কিন্তু এবার আসছি ওর আরো মাহাত্ম্যতে। এটা তো গেল একটা কি প্রতিষ্ঠার একটা মানে পৌরাণিক একটা অলৌকিক কাহিনী। এরপরে আসছি আর একটা অলৌকিক কাহিনীতে, সেটা হলো যখন উনি এরকম সাধনা করছেন ওই মন্দিরে, ওখানে তো মাও মানে দক্ষিণেশ্বরী মাও ওখানে স্থাপন করা আছেন, মানে শিবলিঙ্গ আছেন, ওখানে দুটো শিবলিঙ্গ আছে। এবারে ওই যে দক্ষিণে মানে মায়ের ওখানে একজন ব্রাহ্মণ ওখানে মাঝে মাঝে মাকে প্রসাদ ভোগ চড়াতেন। একদিন কি হয়েছে, তার মেয়েকে নিয়ে এক ব্রাহ্মণ ওখানে এসছেন প্রসাদ মানে দেবেন বলে, কিন্তু তার ভিক্ষা করে উনি যা পেতেন সেটাই মাকে প্রসাদ হিসাবে চড়াতেন। সেদিন বলছেন মা আমার কাছে আজকে এখন কিছু নেই, তোমার মেয়েকে আমি বসে রেখে গেলাম, আমি এক্ষুনি জোগাড় করে তোমার জন্য কিছু, আজ আমার কাছে কিছু পাইনি, বাড়িতে কিছু ছিল না, আমি কিছু জোগাড় করে নিয়ে এসে তোমাকে আমি ভোগ দেব, আমার মেয়ে এখানে বসুক বলে ওনার ছোট্ট মেয়েকে ওখানে বসিয়ে রেখে উনি ভিক্ষা করতে গেছেন, যে টাকা পয়সা মানে জোগাড় যেটুকুনি হবে কেনাকাটা করে মায়ের ভোগ দেবেন। তারপর কি হলো, এই করতে করতে ওনারা দেরি হয়ে গেছে সেদিনকে, মানে ভোগ জোগাড় করতে দেরি হয়ে গেছে।
উনি এসে দেখছেন যে ওনার সন্তান, ওনার মেয়েটি নেই সেখানে। উনি তো ভীষণ চিন্তা করছেন আমার মেয়ে কোথায় গেল। বলছে, মা তোমাকে আমি ভোগ দেবো বলে এত দেরি কষ্ট করে খুঁজে নিয়ে এলাম, আমার সন্তান কোথায় গেল, সন্তান কি হারিয়ে গেল? তখন তিনি দৈববাণী শুনতে পান, তুই এত দেরি করলি, আমার খিদে পেয়েছিল, আমি ভোগ হিসেবে তোর মেয়েকে আমি গ্রহণ করেছি। এটা শুনে তো উনি ভীষণভাবে কান্না শুরু করেছেন যে আমার সন্তানকে ভোগ হিসাবে নিয়ে নিয়েছেন, আমি আমার সন্তান ছাড়া আমি বাঁচবই করে বলে উনি খুব কাঁদতে থাকেন, মাকে আর ভোগ টোগ না দিয়ে খুব কাঁদেন। তখন মা দয়া হয়ে তখন সঙ্গে সঙ্গে ওনার সন্তানকে ফেরত দেন। শুধু সন্তানকে ফেরত দেন না, সেই দিন উনি ওই ব্রাহ্মণকে জানিয়ে দেন, আজ থেকে এই স্থানে যে কোনো সন্তানহীন মা আসবেন, যার সন্তান নেই বা সন্তানহীনতায় তিনি ভুগছেন, এখানে এলে মায়ের কাছে যদি মানে সঠিকভাবে মাকে জানাতে পারে, তার মনস্কামনা মা পূর্ণ করবেনই, তাকে সন্তান দান করবেন, সন্তান এর মুখ তাকে মা দেখাবেন। এই যা তিনি সেই ব্রাহ্মণকে আশীর্বাদ স্বরূপ বলে যান। সেই থেকে এই মায়ের কল্যাণেশ্বরী মায়ের কাছে নাকি বিভিন্ন দিনে কালী পুজোর দিন তো খুব পুজো হয় এবং প্রতিষ্ঠার দিন এবং অনেক কিছু বিভিন্ন দিন আছে, এবং শনি মঙ্গলবার বিশেষত নাকি প্রচণ্ড ভিড় হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসেন এখানে মানসিক করেন করে সন্তান কামনা বা যার যা মানসিক তো করেন, এবং সন্তান কামনার জন্য সেই ব্রাহ্মণের দিন থেকে সন্তান কামনার জন্য এখানে প্রচুর পূর্ণার্থীরা আসেন এখানে। আর মা নাকি এতটাই জাগ্রতা, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। আর আগে এখানে নাকি নরবলি হতো, এখন সেটা হয় না, এখন সেটা ছাগ বলি হয় এখানে, কারণ মা আর নরবলি এখানে নেন না। এটাও নাকি একটা কোনো মায়ের আদেশেই নাকি এটা বন্ধ হয়ে গেছে। তা এই কল্যাণেশ্বরী মায়ের যেই মাহাত্ম্যটা, এটা আমি গিয়ে দেখে এবং তারপরে খবর নিয়ে জানতে পেরে আমার মনে হলো যে আপনাদের সকলের কাছে এটা জানানো দরকার, কারণ সবাই আমাকে সবসময় রিকোয়েস্ট করেন যদি আমি কোনো জানতে পারি যেন এইভাবে কয়েকটা আপনাদের কাছে জানাই, সেটা শেয়ার করি। তাহলে অনেকে আমাকে জানিয়েছেন, আমি তো আগের বার নামও বলেছি সেই সমস্ত ম্যাডামদের, যে তারা বলেছেন তারা সেখানে যান এবং ভীষণভাবে নাকি তারা শান্তি পান। এবং সকলের জন্যই আমি একটু জানাই, এবং প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করেন প্রথমে যেন আমি যতটুকু জানাই। তা অন্যগুলো তো জানাই আমি, কিন্তু যেখানে আমি যাই সেটা জানতে পারলে আমার আরো ভালো লাগে, আপনাদের কাছে আমি এটা শেয়ার করে যেন ভীষণভাবে আনন্দ পাই। তা আজকে আমি প্রথমেই মা কল্যাণেশ্বরী জাগ্রত এই দেবীর এটা শেয়ার করলাম, আমি যেহেতু নিজে দেখে এসে শেয়ারটা করতে আরো ভালো লাগলো, পারলাম আর কি জানতে পেরে, ঘটনাটা আরো আমি জোগাড় করলাম করে আপনাদের জানালাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো? তো অনিমা রয় চৌধুরী বলছেন মা অত্যন্ত জাগ্রতা, জয় মা। হ্যাঁ একদম, আমি তো দেখে এসছি, ওখানে শিলাখণ্ডতে পুজো একটা গুহা আছে, সেই গুহাটা ছোট্ট একটা গুহা, নিচু হয়ে নাট মন্দির পেরিয়ে যেতে হয়, ছোট্ট একটা গুহার মতো করা আছে, তার মধ্যে শিলাখণ্ডের প্রস্তর খণ্ডটা এখনো আছে, তার মধ্যেই একদম চাদর চড়ানো, সেখানেই প্রদীপ সবসময় জলে, সেখানে পুজো দিতে হয়, যে যার মনস্কামনা পূর্ণ করে। ঢিল বাঁধার জায়গা আছে একটা গাছেতে, পুরো সবাই ঢিল বাঁধে ওখানে। আর মা তো বাইরে আছেন, হচ্ছে ওই দক্ষিণেশ্বরী মা আছেন। তা সেই জন্য আমার মনে হলো একটা ভীষণ একটা ভালো লেগেছিল বলে আমি আপনাদের জানালাম, সদ্য আমি ঘুরে এসে জানাচ্ছি আপনাদের। আচ্ছা, তৃষা বলছে জয় মা। হ্যাঁ আচ্ছা, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে যেহেতু ছোট ছোট অনেকগুলো ঘটনা আমি রেখেছি, বলতে পারি না বলে, সেই জন্য আমি প্রথমেই মায়ের ঘটনাটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, কার কিরকম লাগলো আপনারা জানাবেন। বরুণদা বলছেন আমিও দেখেছি। হ্যাঁ বরুণদা, ভীষণ সুন্দর, আপনি নিশ্চয়ই জানেন। মনোবাস্তব বলছেন জয় মা, খুব সুন্দর, ভালো লাগলো, ঠাকুরের ঘটনাটা খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি সেই জন্যই আমি আপনারা বলেন বলি, আর আমি যেটুকু জানতে পারি বা দেখে আসি তখন আপনাদের কাছে আমি শেয়ার করি, যদি আপনারা চান। শম্পা মণ্ডল বলছেন খুব ভালো লাগলো, এটা জানতে পারলাম। হ্যাঁ, আমার তো ভীষণ, আর জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, আমাদের কলকাতা শহরে সব জায়গায় আমরা ঘুরেছি, কিন্তু ওটা একটা মাইথনের এত একটা নিরিবিলি জায়গা। আগে তো আরো সম্পাদি বলছেন খুব ভালো লাগলো গো। হ্যাঁ দিদি, ওই জন্যই আমি আপনাকে তো বলেওছি যে আমি যেগুলো যেখানে যাই আপনার সঙ্গে তো আমি নিজেও শেয়ার করেছি ঘটনা কথা বলে, আপনি জানেন আমার যেটা ভালো মনে হয় আমি সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো। আচ্ছা, এবার আমি আসবো আমার দ্বিতীয় ঘটনাটায়। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা যে বলবো সেটাও কিন্তু আগেই বলে নি,
আমরা যে বলি যে আত্মীয়, আমরা যে বলি একে অপরের আত্মীয় বা মানে এ ওর আত্মীয় ওর আত্মীয়, মানে আত্মীয় শব্দটার মানেটা কি? মানে হচ্ছে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, যোগাযোগ। এটা কিন্তু বায়োলজিক্যালও হতে পারে, আবার নন বায়োলজিক্যালও হতে পারে। অর্থাৎ কি শুধুমাত্র রক্তের সম্পর্ক হলেও যে আত্মীয় হবে বা সেটাও নয়, আবার এও হয় আত্মার নিজেদের রক্তের সম্পর্ক হলেও সন্তানদের মধ্যে অনেক সন্তান থাকলে বা তার মা সঙ্গে তার সন্তান বা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা এমনটাই একটা তার টান এসে যায়, যেটা কিন্তু শুধুমাত্র ইহ জীবনেই নয়, সেটা কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় ছাড়াও কিন্তু মানে যদি কোনো আত্মার সঙ্গে আত্মার সেই একটা খুব ভালো বন্ডিং থাকে, একটা টান থাকে, সেটা কিন্তু মৃত্যুর পরেও একজন মৃত এবং একজন জীবিত ব্যক্তির সঙ্গেও কিন্তু সেই সম্পর্কটা বজায় থাকে। এটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা। আমি কিন্তু বলেছিলাম আজকে নোটিফিকেশানে যে সবসময় কিন্তু মানে মানে আমি কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা এখানে বলছি। সবসময় ভূত মানেই যে একটা বিশাল একটা ভয় দেখালো, ঘাড় মটকে খেলো, সেটা তো নয়। মানে এটা অস্বাভাবিক একটা ঘটনা আমি আজকে বলবো। সেটা হলো যেটা আমি বললাম যে আত্মা কিন্তু মানুষের মৃত্যুর পরও তার নিজের লোকের কাছে যে কিভাবে তাকে স্মরণে মননে থাকে বা রাখার জন্য সে চিন্তা করেন, যদি সত্যি সত্যি মনের টান থাকে কারোর সঙ্গে কারোর, তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমি ঘটনাটাই বলবো। যেটা নাকি একটা অস্বাভাবিক, আপনারা হয়তো সকলে মানবেন কি মানবেন না জানি না, কিন্তু আমি যেটা ঘটনাটা বলবো, যার ঘটনা সে তো এই গ্রুপে এক্ষুনি সুজাতা আছে এখানে, সুজাতা মৌলিক আমাকে ঘটনাটা বলেছে। ও মানে ভীষণভাবে ফিল করে এবং ভীষণভাবে এই যে ঘটনাটা আমি বললাম যে আত্মার সঙ্গে আত্মার মিলন, একজন মানে পরলোকে চলে যাওয়া আত্মার সঙ্গে আমাদের যে যদি সত্যি টান থাকে, একটা জীবিত মানুষের যে কতখানি স্মরণ করানোর জন্য সেই আত্মা চেষ্টা করে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমি বলবো। আমার মনে হয় আমি যতগুলো ঘটনা বলি বা আমরা যে ঘটনাগুলো বলি অলৌকিক বা অদ্ভুত ঘটনা, ভৌতিক ঘটনা, এটাও কিন্তু তার থেকে একটা বিশাল ব্যতিক্রম এবং একটা মানে আমার তো মনে হয় খুব একটা অদ্ভুত ঘটনা, মানে একটা ব্যতিক্রমী ঘটনা। দেখুন আপনাদের কেমন লাগে। এবং সুজাতা তুমি শোনো, তুমি তো আছো, তুমি প্রথমেই তুমি বলেছো এসে গেছো। আচ্ছা, সুজাতা মৌলিক তার ঘটনা আমি বলবো। ওর ঘটনাটা মানে ভীষণইভাবে টাচি ঘটনা মনে হচ্ছে, আপনারা সবাই শুনে বলবেন কেমন লাগলো। আচ্ছা, ও এই গ্রুপে বহুদিন ধরেই আছে। এই ঘটনাটা খুব যে মানে পুরোনো তো নয় এবং আমি মানে লিঙ্কার করছি বর্তমানে, সেটা আমি বলবো। এটা 2019 সালে জানুয়ারি, এটা জানুয়ারি মাসে 20 বা 21 তারিখে সুজাতার, তুমি কিন্তু শুনবে সুজাতা, যদি কোনো আমি একটু ভুল বলি কারণ তাহলে তুমি আমাকে ধরে দিতেও পারো, কারণ আমি সমস্ত ঘটনাটাই তো বলবো, তোমার থেকে তোমার মতো করেই চেষ্টা করছি বলার। তা 2019 সালের 20 বা 21 তারিখ নাগাদ ওর বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বলতে একটা ম্যাসিভ, সুজাতা বলছে, হ্যাঁ শুনছি গো, হ্যাঁ একদম, তুমি ভালো করে শোনো, আমি যতটা পারছি আমি বলছি। আচ্ছা, আপনাদেরকেও সবাইকে বলছি, আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তা ওই 20 বা 21 তারিখে 2019 সালের জানুয়ারি মাসে ওর বাবা হঠাৎ খুব অসুস্থ হয়, ম্যাসিভ একটা অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়। এবং সেই অ্যাটাকটা এতটাই হয় যে বাড়িতে রাখা সম্ভব ছিল না। তখন ওরা সবাই মিলে বাবাকে একটা খুব ভালো বড় একটা ভালো নার্সিং হোমে ট্রান্সফার করিয়ে ভর্তি করিয়ে দেন, যাতে তার ট্রিটমেন্টটা খুব ভালো হয়। আর ওরা 2 বোন, মাও আছেন। এবং যখন এরকম একটা অবস্থা হয়, এর আগেও কয়েকবার হয়তো ওনার এরকম বিভিন্ন রকম সমস্যা হয়েছে, কিন্তু তারপরে উনি কিন্তু বাড়ি চলে এসেছেন বা সুস্থ হয়ে গেছেন। এবার যখন ভর্তি করেন ফার্স্ট ডে বা সেকেন্ড ডে, ডাক্তাররা তো যথেষ্ট ক্রিটিক্যাল বলেছিলেনই, সে ঠিক আছে, নো ডাউট, কিন্তু ওর কেন জানি মনে হয়েছিল
সুজাতার মনে হয়েছিল, সুজাতা মৌলিকে, যে ওর বাবা হয়তো এবার নাও ফিরতে পারেন, কারণ দেখে বা মানুষের একটা মনে হয় শারীরিক কন্ডিশন বা বিভিন্ন রকম কথাবার্তা, যাই হোক ওর মন থেকে মনে হয়েছিল যে হয়তো বাবা এবার কি ফিরবেন না, নাকি এরকম একটা মনে হয়েছিল। এবং এই মনে হওয়াতে ফার্স্ট যখন ভর্তি করেন তার একদিন দুদিনও তো রোজই যেত, ওর বোন ওনারা রোজই যান এবং আত্মীয় স্বজন সবাই তো যান। ওর মনে হওয়াতে ফার্স্ট বা সেকেন্ড ডেতে ও নাকি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, মানে কেঁদেছিল বাড়িতে প্রচণ্ড, মানে ওর মনটা তখন ওকে সাপোর্ট দিচ্ছিল না যে বাবা যদি না থাকে বা বাবা থাকবে না আমি কি করব। এই সাপোর্টটা মনে হয় তখন ওর মানুষের মনটা না আস্তে আস্তে তৈরি হয়, কিন্তু হট করে কোনো একটা জিনিস সহ্য করা, কঠিন জিনিস সহ্য করা কিন্তু প্রত্যেকের মনের পক্ষে সম্ভব হয় না। এটা আস্তে আস্তে কিন্তু ওটা সহ্য করতে হয়, এটা কিন্তু একটা সময় নিয়ে সহ্য হয়ে যায় অটোমেটিক, কিন্তু হট করে সহ্য মানুষ করতে পারে না, নিতে পারে না। ওর ক্ষেত্রে যেহেতু সফট খুব হার্টেড আর কি, ওর কিন্তু মনটা নিতে পারেনি বাবার ওই রকম কন্ডিশনটা। ও প্রচণ্ডভাবে কেঁদেছিল। তখন ওর হাজবেন্ড, ওর মেয়ে সবাই মিলে বুঝিয়েছে এরকম করছো কেন, উনি ভালো হয়ে যাবেন, উনি বাড়ি চলে আসবেন, চিন্তা করো না। তাও কিন্তু ওর মন ওকে সায় দেয়নি এই কথাটা মেনে নেওয়ার জন্য। ও ভীষণ কেঁদেছে সারাটা দিন, ওই দিনটা কেঁদেছে, কেঁদে ওর চোখ মুখ পুরো ফুলে গেছিল। কিন্তু যখন তারপরে ডে বাই ডে একটা করে দিন যাচ্ছে, ওকে তো ও তো বড় মেয়ে, ওকে যেতেই হচ্ছে, ওর বোনও আছে, তার হাজব্যান্ড আছে, বা ওর মা, তাদের সামলাতে হবে, বাবাকে দেখতে হবে, যেতে হবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। একটা পেশেন্ট থাকলে এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে তখন তো নো ডাউট তার বাড়ির লোকের একটা কী চাপ সেটা যার হয় সেই বোঝে। তার পরের দিন থেকে যখন ও যাচ্ছিল ওই নার্সিংহোমে বাবাকে দেখতে, তখন ও বলছে কিন্তু আস্তে আস্তে আমার সেই আগের দিনের ওই ভীষণ কষ্টটা কিন্তু একটা, ও কী করে জানি না, ওর মনটা কিন্তু শক্ত হয়ে গেছে। মেবি হয়তো বাবাই করিয়ে দিতে পারেন, এটা আমিও দেখেছি অনেক ক্ষেত্রে এটা হয়, মানে হয়তো অটোমেটিক্যালি তার নেক্সট স্টেপগুলোর জন্য তার মনটা শক্ত তারাই করিয়ে দেন, যারা এই কষ্ট দেন তারাই ক্ষমতাটা সহ্য করার ক্ষমতা দিয়ে দেন। ওর ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছিল। পরবর্তী থার্ড ডে দেখছে ও গিয়ে আস্তে আস্তে যখন ডাক্তারের সঙ্গে রেগুলার বেসিসে কথা বলছে, তখন ডাক্তারটা কিন্তু বলছেন যে ওনার কিন্তু কন্ডিশন ডিটোরিয়েট করছে, তার ফলে আর কিন্তু মানে ভালো হওয়ার চান্স কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তা যখন ফার্স্ট এরকম হয় তখন যেটা এই দেয়, সাপোর্ট দেয়, অর্থাৎ ভেন্টিলেশনে আগের স্টেপটাকে বলে এটা, তখন মানে মাস্ক পরিয়ে দেয়, অক্সিজেন মাস্ক দেয়, বিভিন্ন রকমের আরও মানে মেডিকেল সাপোর্ট দেওয়া হয়, কিন্তু ফুল ভেন্টিলেশন না, তা আগের সাপোর্টটা। তখন যখন ডাক্তাররা বলেন স্টেপ বাই স্টেপ ওর সঙ্গে কথা বলে ডাক্তাররা করছিলেন দেওয়ার সময়, ও তখন বলছে আমি তখন গিয়ে, তখনও কিন্তু ফুল ভেন্টিলেশন নয়, ওই হাফ আগের স্টেজটা, তখন ও গিয়ে বলছে আমি কিন্তু বাবার মাথাটাতে হাত বুলিয়ে দিয়ে আমি কিন্তু বলেছিলাম যে তুমি কষ্ট করছো, চিন্তা করছো, ভয় পেও না, কিচ্ছু ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে, তুমি তো সুস্থ হয়ে গেছো 80%, তোমাকে বাকি 20% তুমি ভালো হয়ে তোমাকে বাড়ি নিয়ে যাবো, দেখো তুমি কোনো টেনশন করো না। উনি কি ভেবেছিলেন না ভেবেছিলেন জানি না, হয়তো উনি ভেবেছিলেন কি আমাকে বোঝাচ্ছিস, আমি কি বুঝতে পারছি না, আমি তো জানি আমার ডেস্টিনেশন কি এখন, হয়তো বা উনি না একটুখানি ওই মার্কসের মধ্যে থেকে উনি না একটু হেসেছিলেন, সেটাও দেখেছিলেন, ও তখনকার মতো মনটা শান্ত হয়েছিল। যাই হোক, তার পরের দিন মানে ভর্তির থেকে এই ডে বাই ডে 1, 2, 3 করে যাচ্ছে। এবার থার্ড ডে কাছে এসে বিকেলের দিকে আস্তে আস্তে ডাক্তার বলছেন যে ওনার কিন্তু এবার ফুল ভেন্টিলেশন সাপোর্ট দরকার। তখন ও বলছে কেন, এখন কি ভালো অবস্থা নয়? তখন বলছে না, যতই গ্রাফিংটা হোক না কেন হার্ট বিটে, কিন্তু ওনার কিন্তু যেটা হয় আর কি, আস্তে আস্তে মানুষের একটা একটা করে অর্গ্যান ফেল করতে করতে আস্তে আস্তে মানুষের তো
হার্টবিটটা বন্ধ হয়। একসঙ্গে তো হঠাৎ করে ম্যাসিভ অ্যাটাক হলে কি হয়, বিভিন্ন অর্গ্যান, মাল্টি অর্গ্যান ফেল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষের হার্টবিটটা চলতে থাকে। ওর ক্ষেত্রেও কিন্তু, বাবার ক্ষেত্রেও কিন্তু সেই সময়গুলো আস্তে আস্তে এরকম হচ্ছিল। ওকে ডাক্তার কিন্তু বারবার বলছে এবার কিন্তু ভেন্টিলেশন দিচ্ছি। তা ওরা তো এক কথায় বলেছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ভেন্টিলেশন, যাতে বাবা কোনো কষ্ট না পায় এক মুহূর্তের জন্য দিয়েছে। তারপরে মানে দিনেই আর কি বিকেলবেলা, সেদিন বিকেলবেলা 4th ডের আগে 3rd ডের বিকেলবেলা ডাক্তার বলছে এখন কিন্তু যা কন্ডিশন যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, জানি না রাতটাও কাটবে কিনা, তা কি করবো এখনো কি এইভাবেই রেখে দেবো? তখন ও বলেছে একদম আপনি ফুল ভেন্টিলেশন রাখবেন, একদম এন্ড অফ দ্য মোমেন্ট পর্যন্ত, যতক্ষণ ওনার 1% হার্টবিট থাকবে ওনাকে রাখবেন, কিছুতেই এখান থেকে বার করবেন না। কারণ ও বলছে আমি চাইছিলাম না কোনোভাবেই বাবার শেষ সময়টা কষ্ট পেয়ে যাক, এতটুকু। কারণ ভেন্টিলেশন সাপোর্টটা আলটিমেট তো একটা কিছু হয় যে মানুষকে তো সেই সময়টা থেকে কিছু তো সাপোর্ট দেয়, তাহলে শ্বাসকষ্ট হবে, অনেক কিছু কষ্ট হবে। ও বলছে আমি চাইনি শেষ মুহূর্ত পর্যন্ত যেন বাবা আরামে থাকতে পারেন। যখন এই ফুল ভেন্টিলেশন চলছে ডাক্তার বলে দিচ্ছে, ও বলছে তখন আমার আর মাটির পায়ের তলা যেন সরে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যখন ন্যাচারাল যার বাবা জানতে পারে যে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছেন, তার মনে সন্তানের তো এর বেশি কি আর বলা যেতে পারে, কি হতে পারে তার কাছে, তার মনে তখন মা নিচে বসে আছে, ও সমস্ত আত্মীয় স্বজনকে খবর 2 দিন ধরে দিয়ে দিয়েছে। কারণ এরকম দেখে এমনও হয়েছে আত্মীয় স্বজনরা এসছেন সেই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে, কিন্তু আর ডাক্তাররা অ্যালাউ করছেন না মানে পেশেন্টকে দেখার জন্য। কারণ ওই আইসিইউতে দেখা এমনি দেখতে দেয় না, তারপরে এরকম একটা কন্ডিশন দেখতে দেবেই না, ন্যাচারাল আর দেয়নি। কিন্তু সবাই যখন রাগারাগি করছে, নিচে নামছে, ও তখন ওর বোনকে তো বলেইছে যে ব্যাপারটা কি করবো, তুই সবাইকে বোঝা, নিচে গিয়ে মা বসে আছেন তার কাছে ন্যাচারালি এই কথাগুলো বলা যায় না, মানে বুক ফেটে যাবে, ন্যাচারাল ব্যাপার এটা। তবুও ওর বোনকে বলে ও কি করেছে, ডাক্তারের কাছে স্পেশাল পারমিশন নিয়ে ওইখানে ঢুকেছে আইসিইউতে। ডাক্তার পারমিশন দিয়েছেন, যেহেতু ও ফ্রম বিগিনিং রয়েছে বাবার কাছে, টোটালটাই আগে থেকে জেনে নিয়েছে আপনি কে হন, সব কিছু শেয়ার করেছে ডাক্তাররা, ওর কথা শুনে একদম টু দ্য পয়েন্ট ডাক্তাররা সাপোর্ট করে কাজ করেছেন। যাই হোক, এবার ওকে বলেছেন ঠিক আছে আপনি যান একবার দেখে আসুন, কারণ বুঝেই গেছে যে এরকম একটা কন্ডিশন। ও তখন গিয়ে কি করেছে, বাবার কাছে, বাবার মাথায় এরকম করে না বারবার হাত বুলিয়ে মানে ও বলছে মিনিট 5 আমি এরকম করেছি, বুলিয়ে বাবাকে মানে মনের কথাও সব বলেছে। বাবা তুমি জানি না এখন তুমি আমার কথা তো শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, তুমি এখন কোন জগতে আছো, কতখানি তুমি এখন সেন্সে আছো বা নেই। আমি শুধু একটা কথাই বলবো তোমাকে যে তুমি যা এ জীবন তোমার যেমন কেটেছে, এখন তুমি শেষ বেলাটায় তুমি যেন খুব সুখে থাকতে যেতে পারো। যে লোকে তুমি এখন যাবে অমৃত লোকে, সেখানে তুমি খুব সুন্দরভাবে যাও, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, তোমার যেন কোনো কষ্ট না হয়। তুমি আর কোনো কিছু কষ্ট মনে রেখো না, কোনো দুঃখ কষ্ট যা কিছু ইহলোকে সব মায়া তুমি ত্যাগ করে যাতে যেতে পারো। বাবা আমি সেটাই চাইছি, তুমি কোনো কষ্ট পেও না। বলে শুধু এইসব কথাগুলো ও বলছে জানো এই 5টা মিনিট ধরে শুধু এই সমস্ত কথাগুলো বাবাকে বলেছি, আমি কাঁদছি আর বাবাকে বলছি, আর বাবার মাথায় আমি এরকম করে করে হাত বুলিয়েছি। এরকম করেছে, করে ও নিচে নেমেছে। 5 মিনিট ধরে ওর মনের সব কথা বলেছে। আর ওকে বাবা ভীষণই ভালোবাসে, সন্তানকে সবাই, ওর বোনকেও ন্যাচারাল ভাবে ভালোবাসবে, এটা তো অস্বাভাবিক নয়, সন্তান সবাইকে। তবু এটা কিছু হয় মানুষের মধ্যে 5টা, আমরা বলি না হাতে 5টা আঙুলির সমান, কিন্তু তবুও বাবা মায়ের প্রতি একটা কারুর না কারোর প্রতি একটা টান, সফট কর্নার একটু বেশি থাকে। কখনো কখনো এর প্রতি একটু বেশি, কখনো কখনো ওর প্রতি একটু বেশি, এটা থাকে। এটা কোনো কিন্তু এই নয় যে ওকে ভালোবাসা থাকে, তা কিন্তু নয়, থাকে একটা সফট কর্নার। তা ও যেহেতু বড় মেয়ে, আর বড় মেয়ে আর ছোট মেয়ে এগুলো হলে কিন্তু একটা টান থাকবেই, প্রথম সন্তান, আর সে যেহেতু এত বাবাকে দেখতো ন্যাচারাল তার প্রতি একটা আলাদা টান। তো ওর তরফ থেকে এই সমস্ত কথা ও বলেছে, বলে মধুমিতাদি এসে গেছেন। থ্যাংক ইউ মধুমিতাদি। আচ্ছা, এই সমস্ত বলার পরে ও নিচে নেবে, সে তো মানে আর থাকতে পারছে না, মা কেউ তো যা যা ওর বোন বুঝিয়েছে সবাই বোঝাচ্ছে, আর কি করবে বলে ওরা সেদিনকার মতো বাড়ি চলে গেছে। এটা 3rd ডে মানে সন্ধেবেলা।
ডাক্তাররা বলেছে, তো যা কিছু হবে। আর ও বারবার বলে গেছে আপনারা কিন্তু ভেন্টিলেশন এক মুহূর্তের জন্য কিচ্ছু করবেন না, একদম শেষ সময় বাবা যদি চলেও যান, যতক্ষণ না আমি চোখে দেখবো বা আমরা চোখে দেখবো আমরা থাকাকালীন ততক্ষণ আপনি কিন্তু ওইগুলো ভেন্টিলেশন থেকে সাপোর্ট কিছুতে বাবাকে খুলবেন না। এরকম ওর মানে ওর শুধু মনে ধারণা হয়ে গেছে ভেন্টিলেশন সাপোর্ট খুললেই বাবা কষ্ট পাবে, বাবা আর সমস্যা হবে। এটা ওর মনে একটা হয়েছে যে শেষ মুহূর্তের প্রতি বাবাকে কোনো কষ্ট যেন বাবা না পায়। যাই হোক, এরকম হয়েছে। তারপর তো যা হয় নার্সিংহোমে তো কিছু লোক থেকেছে, কিছু মহিলারা ওরা বাড়ি চলে গেছে। পরের দিন ভোর ঠিক 6টা 6:30টার সময় ওদের কাছে খবর গেছে, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ওর বাবা ত্যাগ করেছেন। ন্যাচারাল ব্যাপারটা তো ওরা সবাই জানতো, মেনে নিতে হবেই, মেনে নিয়েছে। এর মধ্যেও কি হয়েছে, ও বারবার করে ও মানে ওর হাজবেন্ডকে বা ওর বোনের হাজবেন্ডদের বা যারা ছিলেন ওর বাড়ির মেল মেম্বারদেরকে বলেছেন তোমরা যে যাচ্ছ আগে, তোমরা কিন্তু আগে দেখবে যে বাবার ভেন্টিলেশন সাপোর্টটা খুলেছে কিনা, ওইভাবেই বাবা আছে কিনা, সেটা কিন্তু আগে দেখবে। কারণ আমি বারণ করে এসেছিলাম। ওর মন সবসময় বলছে যে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দিলে বাবার ভীষণ কষ্ট হবে। মানে ওর মাথাতে এটাও তখন ছিল না যে বাবা চলে গেলেও যে আর দরকার নেই, তবুও ওর একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন যে না আমি বাবাকে দেখবো, চলে গেলেও বাবা ওই সাপোর্টেই আছে। এরকম একটা ওর মনে একটা ভীষণভাবে এই ব্যাপারটা নাড়াচাড়া দিয়েছিল আর কি। যাই হোক, ওরা গিয়ে দেখেছেন না ভেন্টিলেশন সাপোর্ট তখনও আছে, কিন্তু হার্টবিট নেই। হার্টবিট মানে লাইন একদম এন্ড, কোনো বিট নেই, কিন্তু সাপোর্টে আছে। যাকগে, এটাতে ওর মন ভীষণ শান্তি পেয়েছে যে শেষ মুহূর্তে কোনো বাবা কষ্ট পায়নি, এরকম ব্যাপার। যাই হোক, এ তো হলো যথারীতি, মানে 4th ডে, মানে এটা ছিল 25শে জানুয়ারি 2019 সাল। সেই দিনকে ওর বাবা চলে গেলেন অমৃতলোকে। ওইভাবে কষ্ট পেয়ে, একটুখানি কষ্ট যা কদিন পেলেন। এবার যথারীতি এবার আসি আরো ঘটনাগুলোতে। 4 দিনের কাজ ওরা করবে মেয়েরা। এবার ওর মেয়ে সেই সময় 12-এ পড়াশোনা করছে, মানে এক্সাম দেবে আর কি। ও যেহেতু মানে ওরা 2 বোন, এবার এই যে 4 দিনের কাজগুলো করবে, বাবার কাজ 2 বোন একসঙ্গে করবে, এটা একটা মোটামুটি ঠিক করেছিল। এবার ওর মেয়ে যেহেতু পরীক্ষা ছিল সামনে, সেহেতু বাড়ি ওর বলেছে তুই তাই বাড়ি চলে যা, মানে ফ্ল্যাটে ওর যেখানে থাকে কমপ্লেক্সে, সেখানে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, তুই ওখানে যা, পড়াশোনা তো করতেই হবে, দাদুর তো এগুলো সব মিটে গেল, এবারে ওখানে যা। আর আশেপাশে তো যা নেবেরা থাকে, সমস্ত কোনো প্রবলেম হবে না, ওরা জানে। তা সেইভাবে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই 4 মানে প্রথম দিন যেদিনকে শ্মশান থেকে এইগুলো সব হয়ে ওরা বাড়ি গেল, গিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হলো। ও তো বাচ্চা মেয়ে, ন্যাচারালি 12-এর বাচ্চা একটা মেয়ে। ও তো টায়ার্ড সারাদিনই ছিল কদিন ধরে। এবারে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছে, ঘুমিয়ে উঠেছে। উঠে ও বলছে খাটে তখন একটু শুয়ে আছে, মানে জেগে শুয়েই আছে। আর ওর ঘরে বলছে যে ঘরে শুয়ে আছে সেই ঘর থেকে আরেকটা ঘরে যে একটা পার্টিশন, ওটা হচ্ছে গ্লাস ডোর দিয়ে পার্টিশন করা আছে, পুরো গ্লাসের পার্টিশন। এবং ওই গ্লাসগুলো এমনই হয়, রাত্রিবেলা হলে ন্যাচারালি ওই গ্লাসগুলো কি হয়, যদি এরকম পার্টিশন থাকে, পিছনে যদি কোনো মানে পার্টিশনের পিছনে যদি কোনো লোক যাতায়াত করে, পুরো মানে তার এটা ছবিটা ওই গ্লাসের মধ্যে আসে। আমরা দেখবো অনেক জানলাগুলোতেও আছে, ফ্ল্যাটের অনেক জানলাতেও হয়, বা বাড়ির অনেক জায়গায় ওদের গ্লাস ডোরটাতেই, মানে ডোর না মানে গ্লাস পার্টিশন, ওয়ালটা আর কি, মানে ওয়ালের মধ্যে ওই গ্লাস পার্টিশন দেওয়া আছে। আর ও যে ওর মেয়ে মানে মামনি যে শুয়েছে যেখানে, তার ঠিক ও দেখতে পাচ্ছে ওর মুখটা আছে, শোয়াটা দেওয়ার দিকে ওর পিঠ, আর ওর মুখটা হচ্ছে ওই গ্লাস পার্টিশনের ওয়ালটার দিকে। ও বলছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে দাদু হাঁটাচলা করছে, মানে ওর দাদু। ও যেহেতু 12-এ পড়ে, ন্যাচারালি ওর তো কনসিয়াস তো প্রচুরই ওইসব ব্যাপার, ন্যাচারালি ব্যাপার এটা, ও তো একদম ছোট নয়। ও বলছে আমি তো জানি যে দাদু তো কয়েক ঘন্টা আগে দাদুর সব কাজ শেষ হয়েছে, দাদু মারা গেছেন, দাদু তো এ জগতে নেই। দাদু তাহলে কি করে এলো? এবং যদি পিছনে দাদু না হাঁটবে তাহলে ছবিটা পুরো পরিষ্কার যাচ্ছে আসছে, মানে ওর দাদু হাঁটছেন, চলছেন, ও পরিষ্কার ওই ওয়ালটার মানে গ্লাস ওয়ালটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছে। ও
ও সংশয় পিছন ফিরে দেখছে, উঠে বসে তো পিছন ফিরে দেখছে, পিছনটা পুরো ফাঁকা, কেউ নেই। ও কিন্তু বলছে আমি কিন্তু একটু ভয় পাইনি, শুধু ভাবছি দাদু তো নেই, দাদু কোত্থেকে এলো। ঠিক আছে, গেল এটা। খানিক বাদে ও আবার বসেছে, মানে পড়তে বসেছে। যেখানে বসেছে সেই ঘরটার সামনে যেখানে টিভি থাকে ওদের, তার একটা শোকেস আছে টিভি, তার সেই শোকেসগুলো সব গ্লাস দিয়ে মানে তার এটা স্লাইডিং গ্লাসের শোকেসগুলো করা, যার উপর টিভিগুলো থাকে এরকম করা। ও যেখানে পড়তে বসেছে, ও বলছে ওই ন্যাচারালি গ্লাস যদি কোনো থাকে ওরকম, সেখানেও কি হবে, পিছন দিয়ে যে কেউ হাঁটাচলা করবে, যাবে আসবে, বা সামনে বসলে তার এটা ছায়াটা তো ওখানে পড়বেই, দেখতেই পাবে। ঠিক ওখানে ও দেখতে পাচ্ছে দাদু হাঁটাচলা করছে পরিষ্কার। ও কিন্তু দাদুকে পরিষ্কার দেখতে, কোনো ছায়া নয়, দাদুকে দেখতে পাচ্ছে ওই কাঁচের মধ্যে দিয়ে দাদু হাঁটাচলা করছে। দাদুকে প্রচন্ড ভালোবাসতেন, ন্যাচারালি নাতনি তো ভালোবাসবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এবারে ওখানে হাঁটাচলা করছে। ও বলছে আমি পড়তে বসে দেখছে ওই গ্লাস, আগে দেখছিল ওই ওয়ালটা, যে গ্লাস ওয়ালে দেখছিল, এখন দেখছে ওই মানে যে শোকেসের যে গ্লাসগুলো রয়েছে টিভি রাখা টাকার সে পাশের শোকেসটা, তার মধ্যে পরিষ্কার দাদু হাঁটাচলা করছে। ও আবার উঠে হেঁটে সারা বাড়ি দেখে এসে বলছে কোথাও কিছু নেই। ওই দিনটাও সারা সন্ধেটা কিন্তু ও দাদুর অনুভূতি মানে ওখানে যে প্রেজেন্সটা কিন্তু অনুভব করেছে, পরিষ্কারও দেখেছে, কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছে না, শুধু কোনো কাঁচের মধ্যে বারবার ও ছায়া দেখছে। ওর সঙ্গে কিন্তু ও একা ছিল, ওর সঙ্গে কিন্তু দাদুর সঙ্গ দিয়ে থেকেছেন। ও কিন্তু মানে একা যাতে থাকতে না হয় বা কিছু, যে হোক যা কিছু কারণেই আমরা ভাবি না কেন, দাদু কিন্তু ওর সঙ্গে ছিল। আর সব থেকে বড় কথা কিন্তু দাদু ওকে কোনো ভয়ও তো দেখানি, ছেড়ে দিয়ে ও কোনো ভয় পায়নি। ও কিন্তু পুরোপুরি বলছে যে আমি দেখেছি দাদুকে, দাদু ছিল, দাদুর সারা দিন ও দাদু সারা সন্ধে দাদু ছিল, রাত্রি দাদু ছিল ওখানে, ও এটা দেখেছে। এটা তো গেল ওই দিনের ঘটনা। এবার সুজাতা বলছে ও তোর বোনের বাড়িতে গিয়ে 4 দিন ছিল একসঙ্গে কাজ করবে বলে, ওর হাই প্রেশার আছে, রেগুলার ও মানে মেডিসিন নেয়। বলছে ওই 4টে দিন এইভাবে বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্ট, মানে একটা হইচই যা হয়, পাজল হয়ে যাওয়া অবস্থায় ও কিন্তু 4 দিন কোনো মেডিসিন নেয়নি, ভুলে গেছে, নেয়নি। ও বলছে আমার কিন্তু কিচ্ছু হয়নি, যে নাকি একদিন মেডিসিন না খেলে তার শরীর খারাপ হয়, প্রেশার বেড়ে যায়, বিভিন্ন রকম সমস্যা তো হয়, ন্যাচারাল ব্যাপার, ওর কিন্তু কিচ্ছু হয়নি ওই 4টে দিন। আচ্ছা গেল। এবার ও বলছে এই তো 4টে দিন পর এটা মিটে গেল, ও চলে এলো, ও তো সব মেয়ের কাছে শুনেছে, শুনে সবাই বলেছে যে এটা তো হতেই পারে, একটা দাদুর এত টান, হয়তো সেই কারণেই বা যে কোনো কারণে হোক দাদু ছাড়তে পারছে না মায়া মমতা, আর সঙ্গে সঙ্গে সদ্য হয়েছে। আমরা জানি একটা নির্দিষ্ট সময় কাজ না হওয়া পর্যন্ত আত্মা তো অবশ্যই ঘোরাফেরা করে, আমরা সবাই জানি, কারণ সকলে ওই জন্য আমরা বলি যে ওই সময় একা কোথাও বেরিও না, ছেলেদের মেয়েদের ক্লোজ লোকদের বলা হয় একা বেরোবে না, কাউকে নিয়ে বেরোবে সঙ্গে, রাতে বেরোবে না, ইত্যাদি ইত্যাদি। তা এটাও সেই সময় আমরা ধরে নিলাম সেই কারণে এটা হয়েছিল। এবার আসি আরো আস্তে আস্তে আরো কিছু ঘটনাতে, মানে অস্বাভাবিক ঘটনাগুলো বলছি আমি। ও এরপরও কি হয়েছে, মাঝে মাঝে ও স্বপ্ন দেখতে শুরু করলো। কি স্বপ্ন দেখতে শুরু করলো, এরপরে তো কাজকর্ম সব মিটে গেল, সব হয়ে গেল। ও স্বপ্ন দেখতে শুরু করলো যে ওর বাবা একটা সমুদ্র পাড়ে ও রয়েছে, ওর বাবা জল থেকে হঠাৎ উঠে আসছেন, মুখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, মোটা হয়ে কালো ধোঁয়া। ও বলছে এটা কি জিনিস, এরকম কেন, বাবার মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখছি কেন। সেটাও অনেকেই যখন ওর বয়োজ্যেষ্ঠ দিদা বা কাউকে বলেছে, তারা বলছেন এটা ভীষণভাবে হয়, যারা মৃত ব্যক্তি, যারা ইহলোকে থাকে না, অথচ তারা তার নিজের লোকদের দেখা দেন, তারা বুঝিয়ে দেন যে কালো ধোঁয়াটা মানে আমার আত্মা কিন্তু নেই, আমি আত্মা আছে, মানে আমার কিন্তু প্রাণ নেই, আমি তো জীবিত নই, তার ইন্ডিকেশন হচ্ছে কালো ধোঁয়াটা। সেটাও তো হলো। ওদের বাড়ি মানে পৈতৃক যে বাড়ি, বাবার তৈরি করা বাড়িটা, সেটা ছিল ব্যারাকপুরে। তার পরবর্তীকালে বাড়িটা ওরা বিক্রি করে দিই, মা যেহেতু একা, সেটা পরে ফ্ল্যাট কিনে কাছেই চলে আসে, সেই কারণে সুজাতা মা ওই বাড়িটা অন্য লোক যারা কিনে তারা আছে। ও মাঝে মাঝে দেখতে শুরু করে, তারপরে ওই বাড়িটার মধ্যে
ওর বাবা আছেন। ওকে ওকে এগুলো কিন্তু স্বপ্নে, প্রায় সময় স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে যাচ্ছে, বাবা ওই বাড়িতে রয়েছেন, বাবা হাঁটছেন চলছেন। মানে বাবা, তাহলে ও তখন বলছে তাহলে কি বাবা ওই বাড়ির মায়াটা ছাড়তে পারেননি? যেহেতু বাবা মৃত্যুর পর বাড়িটাকে মানে দিয়ে অন্য ফ্ল্যাট কেনা হয়েছে, ওই বাড়িটার জন্য কি বাবা এত কষ্ট পাচ্ছে? মানে তারা রয়েছে, তার আত্মা এখনো স্বপ্ন দেখাচ্ছে। সেটাও তো গেল। এরপর কি হলো? 1 বছর কেটে গেল, বাৎসরিক হয়ে গেল, 20 সালেরও বাৎসরিকটা হয়ে গেল জানুয়ারি মাসে। এবার কি হলো? তার ঠিক আমরা 1 বছর বাদে, মানে 21শে রেন্ট, মানে জানুয়ারি যেহেতু 21শে রেন্ট মানে 22 সালে পড়লো যখন, তখন কি হলো, মানে 23শে আগের সালটায় একদিন ঠিক এই 25শে জানুয়ারি বাবার মৃত্যুদিন, 25শে জানুয়ারি ঠিক কদিন আগে ও যে কমপ্লেক্সে থাকে, সেই কমপ্লেক্সটা বিশাল বড় কমপ্লেক্স, মানে কমপ্লেক্সই কিন্তু কোনো ফ্ল্যাট নয়, মানে এতগুলো, মানে অনেক ফ্ল্যাট নিয়ে একটা কমপ্লেক্স হয়, সেখানে থাকে। আমি কমপ্লেক্সের নামটা বলছি না, কারণ যেহেতু একটা বিশাল বড় কমপ্লেক্স নাম করা, আবার তখন আবার সেই নিয়ে একটা হয়তো কিছু হতে পারে, জন্য সুজাতা আমি তোমার কমপ্লেক্সের নামটা আমি বলছি না, ঠিক আছে? আচ্ছা, ওর এই কমপ্লেক্সে মানে এতটাই সিকিউর কমপ্লেক্স যে মানে সিকিউরিটি তো প্রচুর আছে, এবং কোথাও কোনোভাবে একটা মাছি মশা গলারও মুশকিল, এরকম একটা কমপ্লেক্সেও থাকে। এবার অত উঁচুতে 4th বা 5th ফ্লোরেও থাকে, সেইখানে ঠিক এই মানে 22 সালে কথা বলছি আমি, 25শে জানুয়ারি কয়েকটা দিন আগে আগে, কিছুদিন আগে আগে, ওই 1 বছর মানে বাৎসরিকের পর কিন্তু এটা হওয়া শুরু হলো। আগে হঠাৎ একদিনকে সন্ধেবেলা না সকালবেলা ওর মানে হাজবেন্ড দরজাটা খুলেছে, মেন গেটটা খুলেছে, ওর ফ্ল্যাটের গেটটা খুলেছে 8th ফ্লোরে, হ্যাঁ ও 8th ফ্লোরে থাকে, ও তো বলে দিয়েছে ও 8th ফ্লোরে থাকে, মানে কতটা উঁচুতে থাকে ও আর কি, এবং সেই মানে কতটা সিকিউর কমপ্লেক্স ওখানে। তা এবারে ওখানে দরজাটা খুলেছে, খুলে দেখছে, মেন দরজাটা ফ্ল্যাটে খুলে দেখছে একটা পায়রা, মানে একটা সুন্দর একটা পায়রা ওই দরজাটার মানে মেইন ডোরটা, যেটা মেন এন্ট্রান্স ডোরটা খুলে ওইখানে না এরম হয়ে হেলান দিয়ে দরজাটার মধ্যে রয়েছে, এবং দরজাটা খুলতেই মানে ভীষণভাবে তাড়াহুড়ো করে, মানে একটা ভীষণ কিরকম একটা মানে হয়ে ভয়ার্ত হয়ে ও না ঘরে চলে এলো, মানে ওদের ফ্ল্যাটে ঢুকে পড়েছে। আর সব থেকে আগেই বলে রাখি, ওই আগেই কেন বললাম যে মাছি মশা গলতে পারে না ওর ফ্ল্যাটে, এরকম একটা মানে কমপ্লেক্সের যেটা হয় আর কি, মানে সেখানে একটা পায়রা ওরকম 8th ফ্লোরের মধ্যে, ওরকম একটা জায়গা যেখানে সারা মানে কমপ্লেক্সটা ঘেরা রয়েছে, সেখানে একটা 8th ফ্লোরে একটা ওরকম পায়রা ওর দরজার সামনে যাওয়াটা মানে মানে অস্বাভাবিক, মানে অস্বাভাবিক তম ব্যাপার আর কি বলা যেতে পারে, মানে মারাত্মক অস্বাভাবিক, সেখানে কোনোদিন আসতে পারে না, মানে কাকপক্ষী ঢোকে না ওইসব জায়গাগুলোতে আর কি। বাইরে গেলে সেটা একটা রাস্তায় বা ছাদ ফাদে গেলে একটা আলাদা ব্যাপার, কিন্তু ওই কমপ্লেক্সের মধ্যে কখনো কিছু ঢুকতে পারে না, ওদের কমপ্লেক্সগুলো এরকমই। যাই হোক, সেইখানে ওই পায়রাটা এসছে, আর ঠিক 25শে জানুয়ারির কিন্তু কয়েকদিন আগে, মানে বাবার মানে মৃত্যুদিনের কয়েকদিন আগে যেই এসছে, সঙ্গে সঙ্গে ওরা যে মানে ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে মানে দাদা মানে ওর হাজবেন্ড আর কি ওর ওই পায়রাটাকে নিয়েছে, আর পায়রাটাকে নিয়ে এরকম রাখতেই কি করেছে নাকি, পায়রাটা নাকি একদম মানে ওনার বুকের মধ্যে না এরকম ভাবে শেল্টার নিয়েছে, মানে মানে যেন ভীষণ একটা শান্তির আশ্রয় পেয়েছে, এরকম একটা ভাব আমাকে বলেছে। মানে ভাবা যায় না। আর একটা পায়রা হোক বা মানে কোনো পাখি হোক, এরা কখনোই কেউ মনে হয় না যে এরকম ভাবে নিলে পরে সেরকম নেতিয়ে পড়বে, খুব অসুস্থ বা এরা মানে কিছু না হলে, ইনজিওর না হলে তারা কখনো করে না। এই ক্ষেত্রে কিন্তু ওই পায়রাটা ভীষণভাবে এরকমভাবে মানে শান্তির যেন আশ্রয়, সে নড়বে না চড়বে না, ওরমভাবে রয়েছে। ওইটা দেখেই, যেহেতু 25শে জানুয়ারির ঠিক কয়েকদিন আগেই ওটা দেখেই ওর মানে মানে সুজাতার হাজবেন্ড, ওর মানে দাদা, সুজাতা নিজে এবং ওর মেয়েটা ছোট যে বললাম 12-এ পরে, ওর মেয়েটা পর্যন্ত বলেছে যে মা দেখো দাদু এসছে, মানে ওদের মনে হয়েছে দাদু এসছে, কারণ ও মানে ওর বাবা মানে ওর হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতেন, মানে জামাই বড় জামাইকে সবসময় যিনি আগে আসেন তার প্রতি একটা আলাদা টান তো স্বাভাবিক, এটা তাকে খুব ভালোবাসতেন। সেই কারণে কি হয়েছে, মানে ওনার কাছে একটা ভীষণ শান্তির আশ্রয়ের মতো নিয়েছে, মানে মাথাটা না ঝুঁকিয়ে বুকের উপর রেখেছে।
তখনই উনি সঙ্গে সঙ্গে ওরা তিনজনেরই চোখে জল এসে গেছে এবং সঙ্গে সঙ্গে মানে তিনজনের মুখ দিয়ে এক শব্দ বেরিয়েছে। ওর মেয়ে বলছে দাদু, ওরা বলছে হ্যাঁ বাবা। তখন উনি নিয়ে এসে ওর হাজবেন্ড খাটের মধ্যে বসিয়ে ভালো করে যত্ন করেছে। ও তখন জল টল দিয়েছে, দিয়ে ও তখন বুঝতে পেরেছে মানে ওর কোনো নড়ছে না, কিচ্ছু না, একটা মানে জল জ্যান্ত একটা পায়রা, সে নড়ছে না, কিচ্ছু না। এমনি আমরা জানি পায়রা 24শে জানুয়ারি, একদম 24শে জানুয়ারি মানে 25শে জানুয়ারি মানে হচ্ছে মৃত্যুদিন। ও বলছে দেখুন 24শে জানুয়ারি এই ঘটনাটা ঘটেছে, মানে কিরকম একটা মানে লিঙ্ক দেখুন মানে ঘটনাগুলোর সঙ্গে। তখন ওরা তো মানে ভীষণভাবে কান্নাকাটি, অনেকক্ষণ এরকম হয়েছে, জল টল দিয়েছে মানে রেখে, কিন্তু সে যেতে মানে কোনোভাবেই পায়রাটা যেতে চাইছে না, মানে ঘর থেকে যাবে না, মানে ওদের কাছে পারলে সারাক্ষণ থাকবে, এরকম একটা নাকি পরিস্থিতি। যাই হোক অনেকক্ষণ এরকম রাখার পর যত্ন করেছে, করার পরে তখন ও লাস্ট বলছে এর হয়তো রাখা যায় না, ন্যাচারাল ব্যাপার, যতই বুঝতে পারুক যাই হোক না কেন রাখা তো যায় না এইভাবে একটা প্রাণীকে, কি ঘরের মধ্যে রেখে দেবে। তখন ওকে তখন হাজব্যান্ডকেও বলেছে এক কাজ করো, আস্তে করে তুমি ওপরে ছাদে যাও, এবার গিয়ে একটা শেল্টার দেখো ছাদে, একটা যেখানে অন্য কোনো পাখি টাখি না আসে, যাতে খুবলে টুবলে না দেয়, মা কিছু ঠোকরায় না, এরকম একটা জায়গা করে একটা ছায়াতে তুমি বসিয়ে রাখবে, আর তুমি পিছন ফিরে তাকাবে না, তুমি চলে এসো। যথারীতি দাদা তাই করেছেন। ওকে নিয়ে গিয়ে তারপরে মানে ওদের মনে কষ্ট ন্যাচারালি হচ্ছিল যে ওটাকে মানে ওই প্রাণীটাকে দিয়ে আসতে পায়রাটাকে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে এটা। তখন গিয়ে দেখি এরকমভাবে দাদা করে চলে এসছেন। এটা গেল হচ্ছে 22 সালের ওই 24শে জানুয়ারি, ও তো বললো সেই দিন, মানে তার পরের দিন কিন্তু বাবার মৃত্যুদিন ছিল। মানে মৃত্যুদিনের ঠিক আগের দিনও কিন্তু উনি এসে মেয়ে জামাই বা নিজের কাছের লোকের কাছে, তার কাছে এসে দেখা দিয়ে মনে করিয়ে দিয়ে গেলেন, মানে যাতে আমি কিন্তু আছি। এটা কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পর কিন্তু 19-20 মানে 19 কিন্তু হয়ে গেছে, তারপরে বাৎসরিকের পরের বছর কিন্তু এটা হয়ে গেছে তখন। আচ্ছা গেল, এটা তো ওনাকে মনে করিয়ে দিল। তারপরেও তো সব সময় ও বলে মানে মাঝে মাঝেই কিন্তু স্বপ্নে ও বাবাকে দেখে, মানে বাবার সঙ্গে কিন্তু ওর ডিটাচমেন্টটা কিন্তু একদম হয়নি সেই ফ্রম 2019 টু টুডে। আমি বলছি কেন সেটা, কোনো না কোনোভাবে কিন্তু ও স্বপ্নে দেখছেই। আচ্ছা, তিনি কিন্তু ভুলতে দিচ্ছেন না যে তুমি কিন্তু আমাকে ভুলে যাবে না, কোনো কষ্ট না, দুঃখ না, ভয় দেখানো না, কিচ্ছু না। ও কিন্তু ওরও খুব ভালো লাগছে, কারণ বাবাকে ওইভাবে একটা পাওয়াটা কিন্তু সত্যি, হয়তো আমরা ভাবছি ভয় লাগছে কিনা, ও বলছে না একটুও ভয় লাগছে না। ওটা কিন্তু শুধু কিন্তু বাবা মানে পরর লোকে গিয়েও কিন্তু যে নিজের লোক তার সঙ্গে কিন্তু আত্মার একটা যোগ উনি রেখে গেছেন, যাচ্ছেন এখনো। আচ্ছা, টিল টুডে কেন বললাম আমি, আজকে হলো 29 জানুয়ারি, ঠিক আছে, এর মানে 4 দিন আগে 25 তারিখে ওর বাবার মৃত্যুদিন গেল এই বছরেও 24 সালের। ঠিক ও আমাকে জানিয়েছে ডিসেম্বর মাসেও থেকে কিন্তু ও আবার সেই স্বপ্ন দেখা শুরু করেছে, ঠিক এই মৃত্যুদিন আগে আগে ও বেশি করে দেখছে। কি স্বপ্ন দেখা শুরু করেছে এইবারে কি স্বপ্ন দেখেছে কদিন আগে, সেটা হলো বাবা, ওরা দক্ষিণেশ্বর গেছে বেড়াতে, ঠাকুরের স্থানে গেছে, বাবা দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাট থেকে, গঙ্গা থেকে উঠে আসছেন, মানে গঙ্গার মতো একটা পবিত্র জায়গায় একটা মানুষকে দেখা মানে কিন্তু ওনার কিন্তু আত্মার সত্যি একটা মানে তিনিও যে একটা বড় একটা ভালো মানুষ ছিলেন তার কিন্তু প্রমাণ এটাই। সব ভালো জায়গায় ও দেখছে, গঙ্গার থেকে উঠে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উনি উঠছেন। তখন ও বলছে কি বাবা তুমি এখন এখানে, তখন বলছে হ্যাঁ, বলছে তুমি এখানে দাঁড়া, আমি তো পুজো দিতে এসেছি, তাহলে কি তুমি যাবে না, দাঁড়াবে, এরকম কথাবার্তা ও কিন্তু বলছে, আমার পুরো মনে আছে, আমি তো কথা বলছি বাবার সঙ্গে দেখা হলো। তারপরে ওর ঘুমটা ভেঙে যায় এবারে। তখনও বলছে বাবাকে দেখেছি, এবারেও যখন ঠিক এই সময় আমাকে তখন জানালো, তারপরে ও আমাকে জানালো 25 তারিখে মানে 4 দিন আগেও 25 তারিখে কাউকেও পাচ্ছিল না, মানে কার সঙ্গে দক্ষিণেশ্বর যাবে, ও চাইছিল, ওর মনটা টানছিল যেখানে বাবাকেও দেখেছে সিঁড়ি দিয়ে উঠছে সেইখানেও একবার যাবে, কিন্তু কাউকেও পাচ্ছিল না, যার যার কাজ আছে তো উইকডেজ একটা, পাচ্ছে না। যাই হোক মাকে বলেছে মা যাবে চলো না, এরম ঘটনা। মা বলেছে হ্যাঁ যাবো, তো মাকে নিয়ে সেখানে গেছে, গিয়ে ঠিক সেইখানে গঙ্গার ধারে সিঁড়িতে যেখানটাও দেখেছে স্বপ্নে সেই জায়গাটাও গেছে, গিয়ে সেইখানটা গিয়ে প্রণাম করে এসছে ওই ধাপিটাতে করে, বাবার উদ্দেশ্য যা বলার ওর মনের কথা বলে প্রণাম করে বাবাকে শ্রদ্ধা জানিয়ে এসছে। এবারেও
ও আমাকে সেটাই বলছিল যে বাবা কিন্তু ওকে, তো আমি ওকে একটা কথা বললাম যে তুমি যদি চাও তুমি একটুখানি কোনো থাক, মানে কোনো যে হয় না মানুষের যারা বা কোথাও যায়, যে আমি কেন স্বপ্নটা দেখছি, যদি একটুখানি এটার জন্য কোনো রেমেডি হয়। তো বলছে না আমি এটা চাইছি না। কেন চাইছি না? না বাবা যেহেতু ওর এতটাই কাছের ছিলেন, এতটা ক্লোজ ছিলেন, ও আমার যতটা মনে হয় বাবার শেষ সময়ে বাবাকে ও মাথায় হাত দিয়ে যেই বলেছিল ওর মনের কথা, বাবাকে শান্তিতে যাওয়ার কথা, শান্তিতে থাকার কথা, হয়তো সেই জন্য বাবা ওর কাছেও কিন্তু সব সময় তিনি শান্তিতে অবশ্যই আছেন, কারণ ভালো ভালো পবিত্র জায়গা থেকেও বাবাকে দেখতে পাচ্ছে, বাবা শান্তিতে আছেন, কিন্তু বাবাও চাইছেন যে ওর সঙ্গে একটা আত্মার যোগটা রাখতে। আমরা যে বলি না যে মানুষের মৃত্যুর পর হয়তো আত্মা বিলীন হয়ে যায়, আত্মার আর কোনো কিছু থাকে না, কিন্তু সব সময় কিন্তু সেটা হয় বলে আমি মনে করলাম না। এই ঘটনাটাতে আমি প্রমাণ পেলাম যে না, সবসময় কিন্তু আত্মা যে একদম বিলীন হয়ে যায় এটা হয় না। অনেক সময় হয় আমাদের হয়তো ভুলে যায়, মানুষ নিজের লোক চলে গেলে কখনোই ভোলে না, কিন্তু কি হয় সব সময় মনে তো আসে না, হয়তো একটা নির্দিষ্ট সময় মনে এলো যে হ্যাঁ আমার তো ও চলে গেছে, এর জন্য এই কষ্ট বা এটা ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু মনে আসে না বা তারাও মনে পড়িয়ে দেয় না। কিন্তু এখানে এতটাই টান ওর বাবার ওনার প্রতি আছে, প্রত্যেকটা বছর ঠিক এই মৃত্যুর আগে, মৃত্যুবার্ষিকীর মৃত্যুদিনের আগে আগে ওনাকে কোনো না কোনোভাবে বাবা ওর কাছে আসছেন, বাবা ওকে মনে পড়িয়ে দিচ্ছেন যে আমার কিন্তু দিনটা এসে গেছে, আমি কিন্তু আছি এখনো, আমি কিন্তু তোর কাছেই আছি, তোরা আমাকে কিন্তু ভুলে যাস না বা ভুলিস না। যার জন্য ও কিন্তু ভীষণভাবে বাবার এই দিনটাকে ও মানে এবং ও জানে যে ঠিক এই জানুয়ারি আসবে মানে ডিসেম্বর মাস থেকে বা জানুয়ারি শুরু থেকে আমি আবার স্বপ্ন পাবো, আমি পাবো। সবসময় তো টুকটাক করে স্বপ্ন দেখি, প্লাস বাবার সঙ্গে এই দিনগুলোকে ভীষণভাবেও বাবাকে ফিল করতে পারে, বাবার কাছে মানে এইগুলোতে ধরা দেন এইভাবে। তা এই ঘটনাটা আমার মনে হয়েছে, কিন্তু আমি যেটা প্রথমেই বললাম যে মৃত্যুর পরে যে আর আত্মার সঙ্গে আত্মীয়র কোনো সম্পর্ক থাকে না, আমার মনে হয় না এটা সবসময় সত্যি। এটা যে ব্রেক হয়, এটা যে ভুল, এটা যে মানে এছাড়াও যে একটা সম্পর্ক থেকে যায়, জানি না ওর সঙ্গে কতদিন এটা থাকবে, কিন্তু এখনো টুডে কিন্তু আছে। ওই জন্যই প্রথমে আমি বললাম। সেই কারণে আমার তো মনে হচ্ছে ঘটনাটা ভীষণভাবে একটা মানে একটা কি বলবো মানে অন্য রকম, অন্য ধারার ঘটনা এটা। মানে ভয় দেখানো, ভূত প্রেত কিচ্ছু না, কিন্তু ওর এই মানে আত্মার ব্যাপারটা যে এত, আর ওর মেয়েকে যেভাবে দেখা দিয়েছিলেন ওর বাবা, মানে এই জিনিসটা কিন্তু মনে হয় যে মানে এটা কোনো শোনা গল্প কিছু না, ও নিজের জীবনের ঘটনা দিয়েও উপলব্ধি করতে আজও পাচ্ছে, আজও করছে বলে আমাকে জানিয়েছে। সেই ঘটনাটা আমাকে জানিয়েছে, আমি আপনাদের সবার কাছে শেয়ার করলাম। মানে আমরা কিন্তু তাহলে এখনো মানবো যে মৃত্যুর পরে কিন্তু আত্মা বিলীন হয়ে যায় না। আমি অন্তত এখন বিশ্বাস করলাম এই ঘটনাটা শুনে, বাধ্য হলাম আর কি এই ঘটনাটা জানার পরে, যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আত্মা শান্তি নিয়ে গেলেও তার নিজের লোকের কাছে কিন্তু মাঝে মাঝে মনে করাতে আসেন। জানি না আপনাদের কেমন লাগলো, শুধু তো তুমিও আমাকে বলো যে আমি কোনো ভুল কিছু বললাম কিনা, যদি ভুল বলে থাকি তুমি আমাকে বলে দিও। আমি যতটা তোমার কাছ থেকে শুনেছি জেনেছি, আমি চেষ্টা করলাম ইলাবোরেটলি সব কটাটা পুরোটা বলার বা সবাইকে বোঝাবার। আচ্ছা আপনাদের কেমন লাগলো? রুনা সাহা হাই, আচ্ছা এসে গেছো তুমি, থ্যাংক ইউ। আচ্ছা আমার এই ঘটনাটা কেমন লাগলো? এটা সুজাতা ও আমার খুব কাছের একটা মানুষ, কাছের খুব কাছের বান্ধবী, আমারও মানে আমার মনের মানুষ বলতে পারো, ভীষণ সফট হার্টেড একটা মেয়ে, ওই জন্যই হয়তো ওর কাছেই বাবা এখনো আসছেন। আমরা বলি না যে একটা খুব নরম রাশি বা হালকা রাশি থাকলে তাদের কাছে একটা আধার হিসেবে থাকে বা কিছু। তবে ও বলেছে না আমি কোনো ভয় পাই না, আমি চাই বাবা এরকমই থাকুক, আমার কোনো অসুবিধা তো হচ্ছে না, তাতে কি আছে। তা সেই কারণে কুহেলি বলছে ভেরি টাচি। হ্যাঁ কুহেলি তুমি তো জানো ঘটনা, তুমি তো সুজাতাদিকে চেনো, ঠিক আছে। আচ্ছা খুব ভালো, দারুণ লাগলো। মধুমিতা দি বলছে খুব ভালো লাগলো, খুব টাচি। সত্যি কথা সুজাতা বলছে নাগর সব ঠিকঠাক বলেছো, ভীষণ সুন্দর বলেছো। হ্যাঁ আমি চেষ্টা করলাম তুমি যেমন যেমন বলেছো তেমন তেমন ভাবে সবাইকে বোঝানোর, এবং মানুষ তাতে বিশ্বাস যারা করে না, দেখুন বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তার তার নিজস্ব পার্সোনাল ব্যাপার, নিজের ভিউ থেকে সে বিশ্বাস করবে বা অবিশ্বাস করবে। আমরা কখনোই তো বলি না কাউকে সব বিশ্বাস করতে হবে। তবে এই যে ইনসিডেন্টগুলো ঘটে এইগুলি নিয়ে তোমাদের সত্যি ভূতের গল্প, তাই না?
একদম সত্যিকারের ঘটনা আমি ও আমাকে শেয়ার করেছে, আমি সেগুলো বলেছি। কলকাতা শহরে একদম মানে এরকম একটা বড় মানে জায়গা, কলকাতার এরকম এক মধ্যে থেকে যে ওর এরকম একটা কমপ্লেক্সের মধ্যে থেকে ওর যে আজও এই ঘটনাগুলো দেখেছে, ওর মেয়ে এবং বাবার অনুভূতি ও মানে অনুভব করে, এটা তো কোনো মিথ্যে কথা নয়। সেই জন্য ঠিক আছে, কেমন লাগলো সবাই বলবে। খুব সুন্দর ঘটনা, আচ্ছা মর্ম স্পর্শকাতর, খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। আচ্ছা আচ্ছা সবাই তো আমি আবার পরে সবার অ্যান্সার আমি দিয়ে দেবো, আগের বারও আমি দিয়েছি। আমি এবারও মধুমিতা চক্রবর্তী বলছেন বাবা নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না, একদম না, ক্ষতি করবে না বলেই তো ওকে আমি বলেওছিলাম তুমি কি চাও যে এটা বাবা যাতে না আর আসেন বা তার জন্য কিছু করতে চাও কি, কোনো ঠাকুর বা কারুর কাছে গিয়ে কোনো কিছু ভাবে রেমেডি চাও? ও বলেছে না আমি চাই না, আমি চাই বাবা যখন কোনো ক্ষতি করছে না, বাবার সঙ্গে যতদিন বাবা আসবেন এইভাবে ততদিন যেন ওর সঙ্গে এইভাবে বাবার আত্মার টাচটা থাকবে। এবং এইভাবে প্রতিটা ও এখন ভেবেই নিয়েছে যে প্রত্যেকটা বাবার মৃত্যুবার্ষিকীর আগেতে নিশ্চয়ই এই মানে 1 বছরের পর থেকে বাবা যেভাবে প্রত্যেকটা মৃত্যুবার্ষিকীতে আসছে, আশা করি আগামী দিনেও আসবে। যতদিন বাবা আসতে চান আসুক, ও বলেছে না আমি বন্ধ করতে চাই না। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলছি পূরবী চ্যাটার্জি বলছেন খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সবাইকে। আমি তারপরে ঘটনাগুলো শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমি ছোট ছোট রেখে দিই, ওর ঘটনাটা বেশ অনেকটা বড় বলে আমি আগে বললাম। আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা ওটা ছোট্ট ঘটনা আমি বলছি, আগে বলে নিচ্ছি। এটা শুক্লা দিয়ে আমাকে বলে একজন, আমাকে শুক্লা রায় বলে একজন আমাকে এই ঘটনাটা বলেছেন। উনি এখানে দেখেন কিনা আমি জানি না, উনি তো ইউটিউবও দেখেন, দেখেও বলেছেন আমাকে, বা উনি অন্য জায়গাতেও দেখেন, দেখে বলেছেন। যাই হোক, এই ঘটনাটা হচ্ছে, হ্যাঁ শুক্লাদি থাকতেন তখন সেই সময় আগরপাড়ার কোনো একটা জায়গায়, আগরপাড়ার জায়গাটার নাম আমি বলছি না, কারণ যদি এটা খুব বেশি দিনের ঘটনা নয়, তখন শুক্লাদির চাকরিটা হচ্ছে ট্রান্সফারেবল জব আর কি। সেই সময় উনি কোনো একটা জায়গায় ব্যারাকপুর বা ওনার মানে অফিস ছিল বলে উনি তখন ওই আগরপাড়ায় বাড়ি ভাড়া নিয়েছিলেন। ঠিক আছে, এবার এমন একটা বাড়িতে উনি ভাড়া নিয়েছিলেন শুক্লাদি সেই সময়টায়, এটা খুব যে পুরনো তা বলবো না, 10, 12, 13 বছর বা 15 বছরের ঘটনা, তখনকার ঘটনা। সেই সময় শুক্লাদি একটা 3 তলা বাড়ি, একটা বাড়ি আর কি, ফ্ল্যাট না কিন্তু, একটা বাড়ি, তার 1 তলায় উনি থাকতেন, মানে ভাড়া নিয়েছিলেন সেই সময় শুক্লাদি থাকতেন। শুক্লাদির বাচ্চা মানে ছেলে থাকতো, আর হাজবেন্ড দাদা থাকতেন আর কি। এবারে শুক্লাদি বলছেন আমি সকাল তো 3 জনেই বেরিয়ে যান, স্কুলে ছেলে চলে যায়, হাজবেন্ড চলে যান, আবার সন্ধ্যেবেলা রাত্রে আসেন এরকম। বলছেন যেহেতু ওনার উনি স্কুল টিচার ছিলেন, ওনার ছুটিটা একটু বেশি, ছেলেও স্কুল চলে যেত বা যখন আসতো। বলছেন সেই ঘটনাটা ছিল শীতকালের একটা মানে দুপুরবেলা। আর সব থেকে বড় ঘটনা হচ্ছে, এখন যে ঘটনাটা বলবো এটা কিন্তু কোনো রাতের ঘটনা নয়, কোনো ভয়াবহ, মানে আমি আজ যে ঘটনাগুলো বেছেছি না, ঘটনাগুলো সব কিন্তু একটু অন্য ধরনের। এই ঘটনাটা কিন্তু একদম দিন দুপুরের ঘটনা। ঠিক আছে, মানে প্রায় 2-2:30 সময়কার দুপুরবেলা, একদম ভর দুপুর যাকে বলে, সেই 2-2:30 সময়ের ঘটনা। শুক্লাদি একতলায় বলছেন আমার যখন স্কুল ছুটি বা মানে শীতকালে ঘটনা, একটা মানে পরীক্ষা সেই সময় যখন হয়ে যেত, তখন একটা ছুটি থাকতো, ডিসেম্বর মাসে বলছেন একটা লং একটা ভ্যাকেশন থাকতো, পরীক্ষা তখন জানুয়ারি পর মানে আবার সেশন শুরু হবে, আর ডিসেম্বরে পরীক্ষা শেষ, একটা ছুটি থাকতো ওনাদের সেই সময়, তা বড়দিন ফড়দিন সব অনেকদিন ছুটি থাকতো। তেমন দিনে বলছে আমি একদিন 1 তলার বারান্দায় আমি বসে আছি, দুপুরবেলা ভাত মানে চান করে উঠে বসেছি, দেখছি তার সামনে একটা বাড়ি মানে তখন তৈরি হচ্ছিল, মানে বাড়িটা ইট গাঁথা হয়েছে, বাড়িটা মানে ইনকমপ্লিট তৈরি হচ্ছে আর কি, একটা বড় বাড়ি তৈরি হচ্ছে, বেশ হতো মানে 1 তলা বাড়িটা ছিল, আর 2 তলা 3 তলা বাড়ানো হচ্ছে আর কি বাড়িটাতে। এবার উনি বলছেন আমি 1 তলার আমার বারান্দাতে আমি বসে দেখছি যে ওই বাড়িটার মাঝামাঝি জায়গায়, মানে 2 তলাতে হোক বা 2-3-এর মাঝখানে একটা দেওয়ালে, উনি বলছেন আমি দেখতে পাচ্ছি কেউ একজন আমার বাড়ির ছাদে উঠে হোক বা তার পাশের কোনো বাড়িতে হোক,
মানে এরম করে, মানে দুপুরবেলা স্নান টান করে উঠে না চুল আঁচড়াচ্ছে এরম করে। সেই মানে আর রোদ, পিছনে রোদ, দুপুরবেলা ভর দুপুরে রোদ যেটা হয় রোদ, তার পুরো ছায়াটা ওইখানে পড়েছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একজন না চুল আঁচড়াচ্ছে। কিন্তু ওনার বাড়ির মাথার ওপরেই হোক বা তার কোনো পিছনের বাড়ি থেকে হোক, মানে কোনো একটা জায়গা থেকে হোক, পুরো ছায়াটা বোঝা যাচ্ছে। তখন শুক্লাদি বলেছেন যে আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে ঠিক আছে হয়েছে, আর আমি কিছু মানে হতেই পারে কেউ একটা আছে ওপরে, ঠিক আছে। তাহলে আমি খাওয়া দাওয়া করে, সেদিনকে এত দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে টুয়ে পড়েছেন। বলছে সেই সময় কদিন ছুটি চলছিল ওনার। বলছে আমি তারপরের দিনও ঠিক সেম ওই 2টো থেকে 2:30 ওই টাইমটার মধ্যে দেখছি আবার ওরকম ভাবে না ঠিক একজন কেউ মহিলা চুল আঁচড়াচ্ছে, এরকম এরকম করে আঁচড়ে যাচ্ছে, আর এরকম এরকম চুলগুলো যেরকম করে না শীতকালে চুল শুকোয় এরকম এরকম করছে স্নান করার পরে। বলছে আমি সেদিনকেও ভাবলাম ঠিক আছে হতে পারে কেউ একটা করছে, আমি সেদিনকেও ব্যাপারটা ইগনোর করেছি। বলছে তারপরের দিন, বলছে ঠিক ওই টাইমটা কি হয় দুপুরবেলাটা উনিও খাওয়া দাওয়া করে চান টান করে বা এরকম সময় উনি বারান্দায় আসেন একটু বসতে বা একটু রোদের জন্য আসেন, সেই সময় ওনার চোখে ওটা পড়ছে। আগে কিন্তু পড়েনি, ওই 2-3 দিন ধরেই পড়ছে। বলছে সেই দিনও থার্ড ডেতে ওটা হয়েছে। তো উনি ভাবছেন যে প্রত্যেক দিন এরকম সময় 2-2:30 সময়টায় কে এরকম হয়তো হয়, ঠিক আছে কে দেখি তো যাই তো ছাদে দেখে আসি কে এরকম কোন বাড়ি থেকে, না আমাদের ছাদে, কারণ দোতলায় লোক আছে কিন্তু 3 তলায় কিন্তু কোনো লোক নেই, 3 তলা কিন্তু তালা বন্ধ। উনি যখন মানে ভাড়া এসছেন তখন থেকে উনি শুনেছেন যে দোতলায় যারা আছেন বা 3 তলায় থাকতেন তারা কেউ নেই, বা যাই হোক যে বাড়িওয়ালা ভাড়া দিয়েছেন তিনি তাদের আত্মীয় দোতলায় আছে একদম, কিন্তু 3 তলায় কেউ নেই, আর 1 তলাটা উনি ভাড়া নিয়েছেন। উনি না ছাদে গেছেন, ছাদে গিয়ে দেখছেন যে দেখে আসি কে, তার সঙ্গে কথা বলবো, যে রোজ এরকম আচ্ছা ঠিক আছে আলোচনা একটা কথাবার্তা বলবো। ছাদে গেছেন, ঠিক মানে যখন উনি দেখেছেন আচ্ছাচ্ছে এরকম, উনি ছাদে গিয়ে দেখছেন ছাদে কেউ নেই, ছাদটা ফাঁকা। শুধু ছাদ বলে না, পাশের বাড়ি আশেপাশের বাড়ি থেকে সব যে ছাদগুলো আছে, তখনকার দিনে এত ফ্ল্যাট ছিল না, মোটামুটি ওই 3 তলা বাড়ি কিন্তু হাইস্ট মোটামুটি ছিল ওই অঞ্চলটার মধ্যে, তার বেশি কিন্তু উঁচু কোনো বাড়ি নেই। আর ওনাদের বাড়িতে 3 তলা, তার পাশে দোতলা, তার পাশে আবার কোনটা 1 তলা এরকম। আর যদি উনি বলছেন আমি যে ছায়াটা যে লেভেলে দেখতে পাচ্ছি সেই লেভেলে ছায়াটা কোনো মানুষ দাঁড়ালে কিন্তু হয় 2-এর ছাদ 3 বা 3-এর ছাদ বা এরকম কোথাও দাঁড়াতে হবে, না হলে কিন্তু ওই ডিস্টেন্স লেভেলে ছায়াটা আসবে না। কারণ উনি 1 তলা থেকে উঁচু করে দেখতে পাচ্ছে ওই সামনের বাড়ির দেওয়ালে মানে ছায়াটা পড়ছে। তা উনি বলছে কেউ তো নেই, তাহলে কি নেমে গেল? আর যদি বাড়ির ওখানেও হয় দোতলাতে কেউ যেতেই পারে ওনার উপরে, কেউ উপরে ছাদে। উনি নামার সময় দেখছেন দোতলার দরজাটা বন্ধ, আর 3 তলাতে কেউ থাকেই না, মানে তালা বন্ধ, কেউ থাকে না। উনি নেমে এসছেন, আর কিছু বলেননি, ঠিক আছে নেই। বলছে তারপরের দিন ওনার বোধহয় স্কুল টুল ছিল, চলে গেছেন। তারপরে আবার একদিন রবিবার বা ছুটির দিন ছিল, আবার হঠাৎ উনি ভুলেও গেছেন ব্যাপারগুলো, কাউকে জিজ্ঞাসাও করেনি। আবার একদিন ওরকম ওই রকম দুপুরবেলা ঠিক ওই 2-2:30 এরকম সময়ের মধ্যে কি হয়েছে, আবার উনি বারান্দায় এসছেন, হঠাৎ করে চোখে আবার ওই ছায়াটা পড়েছে। ওই কেউ এরকম করে চুলটাকে শুকোচ্ছে, আচ্ছা আচ্ছা বা কিছু একটা বোঝা যাচ্ছে পরিষ্কার, মানে একদম মুভ হচ্ছে সমস্ত ওই ছায়াটা। উনি বলছে দাঁড়া এবার আমাকে দেখতেই হবে, কি 4 দিন ধরে ঘটনাটা ঘটেছে। উনি আবার সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় আবার ছাদে গেছে, গিয়ে ভালো করে দেখেছে ছাদ ফাঁকা, আশেপাশে কোনো বাড়ি অত উঁচু নেই। সঙ্গে সঙ্গে নিচে নেমেছেন, 3 তলায় দরজা বন্ধ, দোতলায় দরজাকে নক করেছেন। দোতলায় যারা থাকেন তারা বেরিয়ে এসছে, তাই এক মাসিমা ছিলেন, তাকে তিনি বেরিয়ে এসছেন, এসে বলছে মাসিমা আপনারা কেউ ছাদে গেছিলেন এখন? তা মাসিমা তখন ঘুমোচ্ছিলেন বা ঘুম থেকে একটু ঘুম ঘুম ভাব এসছে। বলছে কি হয়েছে? বলছে যে আপনি কি ছাদে গেছিলেন? বলছে না আমি তো এখন খেয়ে একটু তাড়াতাড়ি, দুপুরবেলা যা হয় 12টা-1টার মতো উনি খেয়ে শুয়ে পড়েন, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম গো, কেন কিছু অসুবিধা হয়েছে? বলছে না মাসিমা আপনি সাথে যাননি? বলছে না আমি তো সাথে যাইনি। ঠিক আছে। বলছে কেন? বলছে না আমি ভাবলাম ছাদে আওয়াজ হচ্ছিল, ও একটু অন্য ঘুরিয়ে দিয়েছে, ছাদে আওয়াজ হচ্ছিল ভাবলাম কেউ গেছে কিনা, দরজাটা খোলা সেই জন্য জিজ্ঞেস করলাম। না আমি তো যাইনি। ঠিক আছে শুয়ে পড়ুন, চলে এসছে নিচে। এইবার কি হয়েছে, ওনার হাজবেন্ড যখন বাড়িতে আসে, বাচ্চাটা যেটা ছোট তাকে সামনে কিছু বলেনি, রাত্রিবেলা বাচ্চা যেটা ঘুমিয়ে পড়ে ওনার হাজবেন্ডকে ঘটনাটা বলেছে, জানো তো এরকম এরকম ঘটনাটা 3-4 দিন ধরে, আজকে 4th না 5th ডে এরকম হয়েছে, কিন্তু এই কিচ্ছু হয়নি।
তখন উনি বলছে আজে বাজে কথা কেন যে বলো, হতেই পারে, কোথা থেকে কার বাড়ি থেকে কে কোথায় দুপুরবেলা ভর দুপুরে কি ভূত নাকি, তুমি এই সময় কি মারছো, মানে তোমার মাথার ভুল, ছাড়ো বলে সে অনেক কথা বলেছে। তখন উনি বলছে ঠিক আছে যা হয়, ছেলেরা তো ব্যাপারটা মানেই নি। উনিও ব্যাপারটাকে, তা কিন্তু ওনার মাথায় সেই দিন থেকে স্ট্রাইক করেছে এটা ঘটনাটা আমার দেখতেই হবে, কি হচ্ছে ঘটনাটা। আমার তো মানে উনি বলছে আমার শুক্লাদি যে আমার টেনশন চলছেই, যে আমার ওই সলভ না করা পর্যন্ত আমি আর মানে আমার শান্তি হচ্ছে না। এতদিন ব্যাপারটাকে আমি ইগনোর করেছি, কিন্তু সেই দিন থেকে ওর মাথার মধ্যে ওটা ঘুরপাক খাচ্ছে। তখন উনি একদিনকে ওপরে মাসিমার কাছে গেছেন সময় করে, একা যখন হাজবেন্ড নেই বেরিয়ে গেছেন, মাসিমার কাছে গেছেন। বলছে মাসিমা একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো, মানে অন্য সময় দুপুরবেলা না, একটা সময় মানে হাজবেন্ড চলে যাওয়ার পরপরই 11টার সময়, 10:30 11টার সময় গেছেন। বলছে মাসিমা একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। বলছে মাসিমা আমি সেদিন দুপুরে আপনার কাছে এসেছিলাম না, আপনি বলছিলেন কেন, ব্যাপারটা হচ্ছে মানে কয়েকদিন ধরে না আমি এরকম একটা জিনিস দেখছি, এরকম মানে ঠিক দুপুর 2টো থেকে 2:30-র মধ্যে এরকম সময়, বা 2:45 এরকম একটা সময়ের মধ্যে আমি দেখছি কেউ একটা এরকমভাবে এরকম করে আচ্ছা আচ্ছা চলে এরকম একটা ছায়া আমি দেখতে পাচ্ছি। তাই জন্যই আপনাকে বলতে এসেছিলাম যে আপনি কেউ গেছেন টেছেন কিনা, বা আপনারা কেউ গেছেন কিনা। তো মাসিমা বলছে এটা কদিন ধরে দেখছো। বলছে এই আমি তো এত ভাড়া, তারাই কিন্তু উনি ভাড়া এসে গেছেন প্রায় মাস 4-5 এসে গেছেন ভাড়া। কিন্তু বলছে আমি তো এই এতদিন এসেছি, আমি তো কোনোদিন দেখিনি, আমি দুপুরবেলা তো অনেক দিনই ওই বারান্দায় এরকম ছুটির দিনগুলো থাকি আসি, এই 4-5 দিন আমি দেখছি, কিন্তু এই শীতকালটাই থেকে দেখছি। সেই সময় ডিসেম্বর মাস ছিল, হ্যাঁ সে সময় ডিসেম্বর মাস ছিল, আমি এই ডিসেম্বরে এই কদিন ধরে দেখছি কিন্তু। তখন মাসিমা বলছে যে হ্যাঁ তুমি আগে তো দেখোনি কোনোদিন না এটা। বলছে না। বলছে তুমি এই মাসটা হয়তো দেখতেও পারো, আরো কদিন হয়তো থাকলেও দেখতে পারো। তার মানে কি ব্যাপারটা, কিছু আপনি জানেন ব্যাপারটা? বলছে হ্যাঁ ব্যাপারটা জানি, সেটা হলো 3তলাতে, মানে যে 3তলা তালা বন্ধ, ওখানে দোতলায় যারা আছেন তাদেরই কোনো রিলেটিভ থাকতেন 3তলায়, মানে এই বাড়িরই তারা অংশীদার, মানে দোতলাতেও যিনি থাকেন 3তলাতে যা থাকে তারা হচ্ছে নিজেরা কোনো একটা অংশীদার, মানে রিলেটিভরার মধ্যে থাকেন আর কি। 3তলাতে একজন থাকতো, একটা মেয়ে, মানে মানে যে থাকতো তার মানে এই মাসিমারই কোনো একজন মানে শ্বশুরবাড়ির সম্পর্কেই কোনো মানে ভাসুর ভাসুর মানে ভাসুরে মানে যা তার মেয়ে এরকম থাকতেন ওখানে। বেশ কিছু বছর আগে ওইখানে, বেশ কিছু বছর মানে এটা ঘটনা বলছি 12-15 বছর আগে, তারও বেশ কিছু বছর আগে, 3-4-5 বছর আগে আর কি, ওই মেয়েটি ওরকম মানে তখন তার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হয়নি, তার বিয়ের আগে কিছুদিন আগে এরকম শীতকালে ডিসেম্বর মাসে এরকম ছাদের ওপর স্নান করে ও মাথার চুলটা শুকাচ্ছিল, আচ্ছা আচ্ছা চুলটা আমার শুকায়, সবাই চুল শুকাচ্ছিল। ওর পাশে একটা নারকোল গাছ আছে, গাছটা কিন্তু তখনও ওই সেই সময়ও কিন্তু শুক্লাদি বলছেন গাছটা ছিল, ওখানে দেখেছেন একটা লম্বা গাছ আছে, বিশাল বড় লম্বা গাছ, মানে বাড়িটাকে ছাড়িয়ে যাচ্ছে, মানে কত বড় একটা গাছ, প্রায় মানে মানে অনেকটা উঁচু একটা গাছ, বিশাল বড় গাছ একটা। আর মানে ওনাদের যে বাড়িটা মানে হাইটটা কিন্তু খুব একটা উঁচু ছিল না, মানে এই নয় যে বেশ 11 ফুট করে উঁচু, ওরকম কিন্তু ছিল না, মানে নিচে তলাটা শুক্লাদি বলছেন মানে কোনো কারণে জানি না, মানে জলে হতো কিনা বলে কিনা জানি না, বলছে ভিতের সঙ্গে রাস্তাটা পুরো লাগোয়া, এবং 2-1টা ঘর ছিল ওনাদের, এটা নিচু হয়ে ঢুকতো, তারপরে ঘরটা বড়, দরজাটা নিচু হয়ে ঢুকতে হতো, ওনার নিচেটাও ছিল, মানে নিচটা অনেক ছোট ছিল, মানে হাইটটা একতলাটা ছোট, কোনো কারণে যে কারণেই হোক করাটা ওইভাবে, তারপর দোতলাটা নর্মাল। তার ফলে কি হয়েছে 3তলার যে মানে বাড়িটা সেটার ওপর ছাদটা কিন্তু খুব একটা উঁচু নয়, আর উঁচু নয় বলেই কি হতো ওই আর একটা দিকে ছিল ওই যেখানে মানে সিঁড়ির ঘরগুলো হয় না, ওই পোর্শনটা টালি দিয়ে ঘেরা, বা সিঁড়ির ঘর যাকে বলে সেই পোর্শনটা টালি দেওয়া, আর তার ফলে কি হচ্ছে ওর পাশেই ছিল ওই লম্বা মানে নারকোল গাছটা, বিশাল লম্বা, অনেক পুরনো গাছটা। ওই শুক্লাদি বলছে উনিও দেখেছেন গাছটা, আর ওই গাছটার পাশে যে ওই মানে যেখানে ওই মেয়েটা ওই যেটা বললাম এরম এরম করে চুল শুকোচ্ছিল, ওই জায়গাটা কিন্তু ওই গাছটার কাছাকাছি, মানে একদম মানে গাছটা থেকে বেশ নিচেই ওই ওই অংশটা, মানে টালির চালের ওই নিচটা অংশটা। এবার কি হচ্ছে একদিন নাকি মাসিমা বলছেন এই শীতকালে এরকম দুপুরবেলায় একটা নারকোল, হঠাৎ করে একটা বড় নারকোল ওর মাথায় পড়ে। মাসিমা বলছেন এটা নাকি নিয়ম আছে, লোকে বলে নারকোল নাকি চোখ আছে, যে আমরা দেখি 2খানা গোল্লা এরকম চোখ,
তাই নাকি নারকোল কারোর মাথায় পড়ে না। মাসিমা বলছিলেন যদি নারকোল কারোর মাথায় পড়ে জানতে হবে সেটা কিন্তু ভালো জিনিস নয়, শুভ জিনিস নয়, কোনো একটা অশুভ লক্ষণ। ওই মেয়েটার মাথায় নারকোলটা পড়েছিল, আর নারকোলটা পড়ার পর কি হয়, ও তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হওয়ার পর যখন ওকে হসপিটালে ভর্তি করা হয়, প্রায় জ্ঞান তো আসেইনি, ওইরকম অবস্থায় নাকি প্রায় মাস খানেক ছিল, যাকে এখন বলা হয় কোমা, মানে কোমার মধ্যেও মানে মাস খানেক নাকি ছিল। এমন নাকি তখন ডাক্তাররা বলেছে নারকোলটা এমনভাবে পড়েছে মাথায় নাকি, মানে মাথার মধ্যে ভীষণভাবে চোট পেয়েছে, ইন্টারনাল একটা হ্যামারেজ হয়েছে। ওই হ্যামারেজটা হওয়ার পর যদি রক্ত বেরিয়ে যেত তাহলে নাকি ও বেঁচে যেত। কোনো ব্লিডিং হয়নি, কিচ্ছু হয়নি, ওর একদম শুধু ঘুমোচ্ছে মনে হয়েছিল। ওইভাবে প্রচুর ট্রিটমেন্ট তখনকার দিনে অনুযায়ী ট্রিটমেন্ট চলেছে, যেহেতু ওনারা ভালোই অবস্থা, ট্রিটমেন্ট চলেছে, কিন্তু মেয়েটাকে রাখা যায়নি। তারপরে রাগ করে বাড়ির ওনার বাবা মা এরা কী করেছিলেন, চেষ্টা করেছিলেন ওই গাছটাকে একদম কেটে ফেলার। বলছে এই গাছকে রাখবো না, যে গাছ আমার মেয়ের প্রাণ নিয়েছে এই গাছ আমি রাখবো না, কেটে ফেলার। কিন্তু সেই নারকোল গাছটা তারপর থেকে যতবার কাটতে এসছে, কোনো না কোনোভাবে তারা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে, কোনো না কোনোভাবে তারা হাত পা ভেঙে তারা এমনভাবে হয়েছে। একবার নাকি মানে এমনভাবে কাটতে গিয়ে সেই মানে লোকটাই পড়েছে গাছ থেকে, এমনভাবে পড়েছে যে সে নাকি আর আমার তৎকাল মানে সেই সময় পর্যন্ত সে নাকি আর উঠতে পারেনি, একদম হাত পা ভেঙে মানে শয্যা নিয়েছে আর কি, মানে সে আর নামার কোনো ক্ষমতা নেই খাট থেকে। তারপর থেকে ওই গাছটা কাটতে কেউ কোনোদিন আর রাজি হয়নি, আসেওনি। এবং এই যে 3 তলায় যিনি থাকতেন ওই মেয়েটির বাবা মা, তারাও কিন্তু ওই বাড়িটাকে তালা বন্ধ করে দিয়ে ওই বাড়ি ছেড়ে ওনারা চলে যান। কিন্তু যেটা এই দোতলার মাসিমা বলেছিলেন ওনাকে শুক্লাদিদেরকে, এই ডিসেম্বর মাসটা ছাড়া কিন্তু ওনারাও জানেন যে এইভাবে ও দুপুরবেলাটার কোনোভাবে ওর এই ছায়াটা দেখা যায়, অনেকেই জানে, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু বলেনি। নারকেল গাছটা তো কাটা হয়নি, তখনও পর্যন্ত নারকেল গাছটা ছিল, কাটতে পারেনি বা কেউ আর কাটতে যায়নি। আর ওই মেয়েটি কিন্তু কোনোদিন কাউকে কোনো ক্ষতি করেনি, কোনো কিচ্ছু করেনি। ওই ডিসেম্বর মাস এলে কিন্তু মাঝে মাঝে ওকে ওই ছায়াটা দেখা যায়। অনেকেই দেখেছেন, মাসিমা তো জানেনি, মাসিমার মুখোমুখি যেহেতু ছায়াটা পড়ে মাসিমা জানেন, কিন্তু কেউ বলেনি। এবং যেহেতু বলেনি বলে উনিও জানতেন না বলে ভাড়াও উনি নিয়েছিলেন, আর ওই 4-5 মাস ততক্ষণে হয়ে গেছে, ওনার কোনো সমস্যা হয়নি। তখন মাসিমা বলছে যে মাসিমার যেহেতু ভাসুরের সম্পর্কে মেয়ে হয়, বলছে যে ওর নামটা দিয়ে বলছে ও কিন্তু এই বাড়ি ছেড়ে যায়নি। আমরা সবাই বলি ও হয়তো নারকোল গাছে ওর প্রাণ নিয়েছে ঠিকই, কিন্তু এখনো ওর আত্মা ওই নারকোল গাছেতেই আছে। এবং মনে হয় মাসিমা এও বলেছেন অনেক নাকি তারপরে সাইক্লোন হয়েছে, ঝড় হয়েছে, যেটা হয় নারকোল গাছ পুরনো গাছ পড়ে যায়। মাসিমা বলছে কোনোদিন আমাদের ওই পোর্শনে মানে আর তারপর থেকে ওই যে টালির যে চালটা বললাম ওখানে কোনো নারকোল পড়েনি, পাতা পড়েনি, মানে ভেঙে পড়েনি গাছ, কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি। বলছে আমাদের বাড়ির একটা প্রোটেকশন ভাবে। ঝড় নাকি প্রচুর নাকি ঝড় গেছে, আগে নাকি ঝড় হলে ওই গাছ থেকে ধোপাধপ নারকোল পড়ে ওনার টালি ভাঙতো, ঝপাধপ করে ছাদের মধ্যে ওই পড়তো, গাছ মোটা মোটা ওই নারকোল পাতা এই সমস্ত পড়তো, অনেক সমস্যা হতো। ওদের জানলা ভেঙে গেছিল একবার নাকি ঝড়ে। বলছে কিচ্ছু হয় না। তারপরে বলতে গেলে অনেক ঝড় গেছে। বলছে আমাদের এই বাড়িতে একটু আঁচ লাগেনি। আমরা সবসময় মনে করি ও আমার ভাসুরের মেয়ে এখনো ওখানে আছে, ও কিন্তু আমাদের এই বাড়িকে পুরো প্রোটেক্ট করছে, যার জন্য আমরা এটাকে কোনো ভয় পাই না। তোমাদেরও বলিনি কি তুমিও ভয় পেও না। আর এই শুক্লাদি প্রচণ্ড সাহসী মানুষ ছিলেন। উনি বলছেন আমি কিন্তু তারপর থেকে এরা জেনে গেছি বলে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, আমার কোনো চিন্তা ছিল না। আমি ঘটনাটা আমার হাজব্যান্ডকে বলেছি, উনি বিশ্বাস করতে চায়নি বা আজকালকে যা হয়, কিন্তু বলছে আমি বুঝে গেছি। তার পরবর্তীকালে উনি বলছে আমি কিন্তু ওখানে আরও প্রায় 7-8 বছর ছিলাম, ওই বাড়িতেই ছিলাম, আমার কোনো ভয় লাগেনি। আমি কিন্তু পরবর্তীকালেও আমি
দেখেছিলাম ডিসেম্বর মাসে, আবার দেখতে পাই কিনা। বলছে হ্যাঁ আমি কিন্তু ঠিক ডিসেম্বরটাই দেখেছি, কয়েকটা দিন উনি দেখা দেন ওইভাবে, আর কিন্তু সারা বছর কোথাও দেখা দেন না। তারপরে উনিও বললেন আমিও দেখেছি ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, মানে প্রচুর সমস্যা হয়েছে, সাইক্লোন হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু কোনো একটা আঁচড় পর্যন্ত লাগেনি, একটা মানে কোথাও কোনো গাছ থেকে এসে একটা ডাল পড়েনি, কোনো জানলার মানে হয় না ভেঙে পড়ে, কাঁচ ভাঙে, এই হয় সে হয়, কিচ্ছু হয়নি। সেই জন্য আমি তারপরে 7-8 বছর, প্রায় 8 বছর বাদে উনি আবার ওর বাড়ি ছেড়ে উনি অন্য জায়গায় চলে যান। তারপর আমি জানি না ওখানে কি হয়েছে, যতদিন কিন্তু ওই গাছটা ছিল। এত পুরনো নারকেল গাছ কিন্তু সবসময় থাকে না, ওই মানে বলে উই ধরে যায় নাকি, ঘুণ ধরে, বলছে এগুলো কেটে ফেলতে হয়, কিন্তু অত বছরও কিন্তু নারকেল গাছটা স্টেডিভাবে দাঁড়িয়ে আছে এবং মনে হয় না একদম সতেজ গাছটা এইভাবে, ওর আর কোনো দিন কিছু হয়নি। তবে একটা ঘটনা হয়েছিল, ওই গাছে কিন্তু আর নারকেল হতো না, এটা কিন্তু উনি বলেছেন। নারকেল কিন্তু তারপর থেকে ওই মেয়েটির মৃত্যুর পর নারকেল হতো না। গাছটা কিন্তু ভীষণ সুন্দর, ফুল হতো, সব হতো, ছোটো ছোটো বলে নারকেলে সেই কি বলেন ছোটো মুচি না কি বলে নারকেলে, ওগুলো হতো, কিন্তু বড় নারকেল কিন্তু আর হতো না। গাছটা ডাব, যাকে বলে ডাব হওয়া, আর হতো না। ওই ছোটো ছোটো মুচি কিন্তু নষ্ট হয়ে যেত গাছটা, মানে ওগুলো নষ্ট হয়ে পড়ে যেত, ডাব বা নারকেল কিন্তু আর হতো না ওই গাছটা। মানে এটা একটা অদ্ভুত ঘটনা আমাকে শুক্লাদি বলেছেন। আচ্ছা ঘটনাটা কেমন লাগলো বলুন আপনাদের এটা। ইতালিদি দেখছেন, থ্যাংক ইউ ইতালিদি। তনিমা ভট্টাচার্য বলছেন খুব দুঃখ না, খুব নুপুর দাস বলছেন মর্মস্পর্শী। মানে আমার এই ঘটনাটাও একটা অদ্ভুত লেগেছিল। আমি জানি না আপনাদেরকে ডিফারেন্ট টাইপের আজকে আমি ঘটনাটা বললাম, ভালো লাগছে কিনা আপনাদের, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি আরেকটা ভালো ঘটনা আমার কাছে আছে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে আর বলছি না, এটা একটু বড় হবে। আমি ছোট্ট এরকম ধরনের আরেকটা ঘটনা 11টা বাজে, বলবো কি? আপনারা কি ঘুমিয়ে টুমিয়ে পড়বেন নাকি বলবো, নাকি এর পরের দিনই বলবো ঘটনাটা? থাক তাহলে পরের দিনই বলি, কারণ ইতালিদি বলছেন দেরি হয়ে গেল আসতে। হ্যাঁ পরে শুনে নেবো, হ্যাঁ ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অসাধারণ লাগলো ঘটনাটা। হ্যাঁ সত্যি ঘটনাগুলো আমার আজকে আমার কাছে খুব মানে অন্য রকম ছিল, ডিফারেন্ট টাইপের বলে আমি আপনাদের ঘটনাগুলো বললাম। তাহলে আর ঘটনা থাক, তাহলে আর দুটো যে ঘটনা, আরেকটা আমার খুব মানে একদম কলকাতার কাছেই একটা ঘটনা আছে, আর একটা ঘটনা তো খুব ভালো ঘটনা, এগুলো তাহলে নেক্সট ডে আমি বলবো, ঠিক আছে? আজকে তাহলে 11টা প্রায় বাজছে। আর সীমা মাঝি বলছেন বলুন প্লিজ, বলুন মানে আবার তো 11টা বাজে, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট আর 3 মিনিট বাকি আছে, 5 মিনিট মতন। সম্পাদি বলছে হ্যাঁ বলো। আচ্ছা যখন সম্পাদি বলছে তাহলে তো আমি একটু না কথা মানে সম্পাদির কথা আমি ফেলতে পারছি না, ঠিক আছে? আমি ছোট্ট একটা ঘটনা বলছি, হ্যাঁ খুব ছোট্ট করে সংক্ষেপে, সম্পাদি যখন বলেছে বলছি আমি। আচ্ছা এই ঘটনাটা না খুব কাছের, আমি জায়গাটার নাম বলে দিচ্ছি কিন্তু একদম অ্যাকুরেট বলছি না। আমাদের যে এয়ারপোর্টের কাছে হলদিরাম আছে, ওই অঞ্চলের ঘটনা, ঠিক আছে? একদম মানে প্রপার ক্যালকাটারই ঘটনা বলতে পারি, হলদিরামের মতো জায়গায়। এখানে যে আমায় ঘটনাটা বলেছে সেই মেয়েটি কিন্তু এমএ পড়ে। মেয়েটি খুব ভালো, মানে মেয়েটির নামটা আমি বলেই দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আচ্ছা ধরো আমি নামটা বলছি না ওর, ঠিক আছে? আচ্ছা ও আমাকে বলেছে কিছুদিন বলতে বছরখানেক আগে ওইখানে যায় কোনো একজন ওর রিলেটিভের বাড়িতে। তা ও যখন গেছিল সেদিনকে ও একা গেছিল। একা বলতে কি, ওর বাবাকে বলেছিল বাবা নিয়ে চল, তো বাবা বলছে ঠিক আছে আমি ব্যস্ত, তো তুই আমার গাড়ি, মানে ড্রাইভার ছিল, ড্রাইভারই বাড়ির যে ওর গাড়ি আছে সে ড্রাইভার নিয়ে গেছিল। এবং গিয়ে যে বাড়িটা রিলেটিভের বাড়িতে যাবে, সেই বাড়িতে যাওয়ার আগে সেই বাড়িটা না, আমি যেটা জায়গার নাম তো বললামই, হলদিরামের কাছে বাড়িটা, একটা ছোট্ট একটা গলির মতো জায়গা আছে, হ্যাঁ মানে ছোট জায়গা, মানে গলি একটা বলা যেতে পারে, বেশ ভালো গলি একটা। এবার সেইখানে গাড়িটা ঢোকে না। তা ও যখন তাকে ফোনটা করেছে যার বাড়িতে যাবে যে আমি এসে গেছি, তারপরে ঠিক আছে তুই, তাহলে গাড়ি যেহেতু ঢোকে না, ও একটা মেয়ে, বাচ্চা মেয়ে, খুব তো বড় না, 12 পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে জাস্ট, একটা মেয়েটা এমএ পড়ছে। তো ওর ওই রিলেটিভ বলেছে ঠিক আছে, মাসি হয়, বলেছে ঠিক আছে তুই গাড়িকে ওইখানে পার্ক করে দাঁড়া, আমি এক্ষুনি আসছি তোকে নিয়ে যাব। তা উনি এসে ওকে নিয়ে যাচ্ছে, যেতে গিয়ে দেখছে যার খানিকটা গলিটার মধ্যে একটা জায়গায় একটা পুরো বাড়ি আছে। বাড়িটা মানে অনেক মানে পুরনো হয়ে গেছে, মানে বাড়িটা ভালো কিন্তু না থাকলে যা হয়, মানুষ ইউজ করে না বাড়িটা, কেউ নেই, প্রায় দোতলা বাড়ি, ছাদ আছে, দোতলার ছাদ, বাড়িটা পুরো তালা বন্ধ। আর বাড়িটা মানে একটা যেন মানে ভুতুরে ব্যাপার একটা রয়েছে আর কি। তা ওকে তখন ওই মাসি বলেছে জানিস এই বাড়িটা নিয়ে কত কিছু কাহানি আছে,
কত লোক, কত মানে এখন যেটা হয় আর কি, মানে কিছু হলেই লোক চলে আসে ওই বাড়িটার খবর নিতে, কিছু একটা ঘটনা হলেই ওই বাড়িটার খবর, এই আমার ব্যাপার আর কি। তো বলছে কেন, কি হয়েছে? বলছে দেখ এই বাড়িটা। ও বলছে দেখো আমিও যাচ্ছি যখন, আমিও দেখলাম ব্যাপারটা, বাড়িটায় লোক থাকে না প্রায় বছর নাকি 4-5, 3-4 তো হয়েই গেছে। আমি কিন্তু 1 বছর আগে ঘটনা বলছি, মানে গত বছরের কথা বলছি আমি। বলছে বাড়িটায় লোক থাকে না প্রায় বছর 3-4। যারা 2-3জন বোন নাকি ওই বাড়িতে থাকতেন, তারা বিয়ে করেননি বা কেউ বিয়ের পরে যাই হোক একা থাকেন বা কোনো ব্যাপার, যে কোনো কারণেও তারা থাকতেন। আস্তে আস্তে কোনো কারণে 3 বোনই মারা যান। ওনার 3 বোন ভীষণ আত্মা ছিলেন, একদম হরিহর আত্মা, ওই বাড়িতে থাকতেন। বলছে এত বছর পরে, 3-4 বছর পরে ওই বাড়িটার যেহেতু 3 বোনের পর কোনো ওয়ারিশ কেউ নেই, কে নেবে, বাড়ির তালা বন্ধই আছে, কেউ কোনো আত্মীয় স্বজন ওই বাড়িটাকে নাকি আর নিচ্ছেন, আসে না, কিছু না, মানে কে দেবে ভাড়াটাই বা কে দেবে বা নেবেই বা কে, ওনারাই তো মালিক ছিলেন। তার আত্মীয় স্বজনে কি হয়েছে না হচ্ছে আমি জানি না, যাই হোক এনিহাও ওটা বন্ধ। এবারে ও বলছে মাঝে মাঝেই দেখা যায় যখন ওইখান দিয়ে যায়, ও বলছে আমিও মানে ওটা দেখেনি, ও বলছে আমি দেখি যখন, মানে মাসি বলেছে যে সন্ধেবেলা হোক দিনের বেলা অনেক সময় ওই যে বাড়ির যে আউটলেট ড্রেনটা আছে, ওই ড্রেন দিয়ে এখনো মাঝে মাঝে জল পড়ে। এবার যদি তর্কের খাতিরে আমরা বলবো যে ঠিক আছে পাম্পের জল পড়ছে বা জলটা আছে কোথা থেকে পড়ছে, আজকে 4 বছর 5 বছর হয়ে গেল বাড়িটায় কেউ থাকে না, তা সে পাম্পই বা চালাবে কে? উপরে জলটাই বা কোথা দিয়ে ট্যাঙ্কে উঠবে, আর জলটা বেরোবেই বা কোথা থেকে? ওই বাড়ির আউটলেট, ওটা তো অন্য কারোর বাড়ির ড্রেনের সঙ্গে সম্পর্ক না, ইন্ডিভিজুয়াল একটা বাড়ি, তার আউটলেট, ওটা তার বাড়ির ড্রেন, তো জলটা আসবে কোথা থেকে? গেল। সন্ধেবেলা প্রায় দিনই যখন কেউ হঠাৎ করে কেউ লোকজন যায় একটু রাতের দিকে, সন্ধ্যাবেলা অনেকেই ওখানকার লোকরা জানে এটা, হঠাৎ করে, এই নয় যে রোজই দেখা যায় তা নয়, কখনো কখনো কেউ না কেউ হঠাৎ করে দেখে মাঝে মাঝে ওই ছাদের উপর যেন মনে হচ্ছে 2-3জন ভদ্রমহিলা ঘোরাফেরা করছেন। এটা কিন্তু অনেকেই দেখেছে, ওখানে জানে। তারপরে ওখান দিয়ে যখন অনেকেই আশেপাশের বাড়ির লোকরা রাত্রিবেলা আওয়াজ পান ওই বাড়ি থেকে কোনো বেল বাজার শব্দ, বাড়িতে তো কেউ নেই, কে বেল বাজাবে? এবার হয়তো কেউ তর্কের খাতিরে বললাম বাড়ি থেকে কেউ বেলটা বাজালো, ওই বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, ইলেকট্রিক কবে কেটে দেওয়া হয়েছে, কারণ থাকে না কেউ, তাহলে ইলেকট্রিকটা কোথা দিয়ে আসবে? ইলেকট্রিক না থাকলে বেলটা বাজবে কোথা? যদি আমরা ভাবি বাড়ি থেকে বদমাইশি করে বেল বাজাচ্ছে, ঠিক আছে, বেলটা বাজবে কোথা থেকে? কানেকশনই তো নেই, ইলেকট্রিকই তো নেই বাড়িটার মধ্যে, বেল বাজার সম্পর্ক নেই, কিন্তু বেলটা বাজে ওখানে, কিন্তু বেলটা প্রায় সময় কেউ না কেউ হঠাৎ করে আওয়াজ পায়। প্রত্যেকটা লোক জানে ওই অঞ্চলে এই সমস্ত একটা মানে অস্বাভাবিক ঘটনা কিন্তু ওই বাড়ি থেকে ঘটে, মানে ওই জল পড়ে, কেউ না কেউ ছাদে ঘোরাঘুরি করে, ওইখানে ওই বেল বাজানোর আওয়াজ হয়, এমনকি নাকি এটাও হয় কেউ নাকি মাঝে সাঝে দেখেছে আলোটাও জ্বলছে। জানি না কতটা সত্যি, কিন্তু ও বলছে যে ওর মাসি এবং ওখানকার অনেকেই নাকি ও শুনেছে, ওই অঞ্চল নাকি সবাই জানে, জানি না কেউ যদি ওই অঞ্চলে থেকে থাকেন তারাও হয়তো জানবেন, ওই বাড়িটা নাকি এই মানে বছর খানেক আগের কথাও বলছি, তখন নাকি ওই অবস্থাতেই ছিল। কতদিন থাকবে সেটা সন্দেহ আছে, কারণ এখন প্রমোটিং এর যুগ, কোথায় কোনোভাবে ওনার কোনো আত্মীয় স্বজন এসে হয়তো কিছুভাবে যে কোনো সময় বাড়িটা ভেঙে নতুন করে হয়তো হতেও পারে, কিন্তু সেই সময় মানে আমি এটা 2024 তো গত বছর না, ভুল বললাম, এটা হয়তো 22 সালের ঘটনা, 21 কিংবা 22-এর কথা বলছি, মানে করোনার ঠিক পরপর ঘটনা আমি বলছি, 19-20 ঘটনা আমি বলছি। সেই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটতো, ওখানকার লোকরা কিন্তু প্রত্যক্ষদর্শী এটা ছিল। আজকে কি হয়েছে আমি জানি না, সেটা ওর কাছে পরে শুনলে জানতে পারবো আদৌ আছে কিনা, বা এটা ভেঙে দিয়েছে কিনা, বা কিছু হয়েছে কিনা আর কি, বিক্রি হয়ে গেছে কিনা। তাই এই ঘটনাগুলো কিন্তু ঘটতো ওখানে, আমাকে ও বলেছিল ঘটনাটা, আমি এটা আগে বলা হয়নি, অনেকদিনও আমাকে বলেছে। আজকে সুইটি, ওর নামটা সুইটি মেয়েটা, যে বলে সুইটি তুমি যদি থাকো তুমি শুনো, তোমার ঘটনাটা কিন্তু আজকে আমি বললাম, ঠিক আছে, তুমি শুনে নিতে পারো, আমি আগে বলতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, আজকে বললাম। ঠিক আছে দিদি, এই আমি বলে ফেললাম, এই ছোট্ট ঘটনাটা ছিল, এটা আমি বলে দিলাম। কেমন লাগলো সম্পাদি? আপনার কথা শুনেই আমি এটা বললাম, আর সবাই বলছিল, আরও কে বললো বলুন, সীমা মাঝি বলছে, আপনাদের রিকোয়েস্টটা বলে দিলাম, ঠিক আছে।
তাহলে আজকে আমি আর বলবো না, এবার আমাকে সবাই জানাবেন, শুধু আপনাদের, আমার কাজ শেষ, এবার আপনাদের কাজ শুরু। আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকের এই পুরো এপিসোডটা, পুরো যা যা ঘটনাগুলো বললাম, আমি এতগুলো ঘটনা আজকে আমি বললাম, কেমন লাগলো। শাম্পাদি বলছে থ্যাংক ইউ, প্রতিটা ঘটনা খুব সুন্দর ছিল। আচ্ছা, পুরবিদি বলছেন আচ্ছা ভালো, লাইক দিয়ে দারুণ লেগেছে বলেছেন। ইতালিদি বলেছেন ভালো লাগলো। তনিমা রয় চৌধুরী বলছেন বহুদিন বাদে টানা কোনো লাইভ শুনলাম, দারুণ লাগলো। থ্যাংক ইউ এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও। আচ্ছা, শর্মিষ্ঠা হাজরা বলছেন দারুণ লাগলো। সীমা মাঝি বলছেন থ্যাংক ইউ দিদি। আচ্ছা ঠিক আছে, এবার বাকিরা আপনারাও যখন যখন শুনবেন। বর্ণালী কুন্ডু বলছেন খুব ভালো লাগলো ঘটনাগুলো। আচ্ছা ঠিক আছে, এবার আজকের মতো আমি শেষ করব। এরপরে যারা পরে শুনবেন বা এখনো কমেন্ট করতে পারেননি, তারা সময় মতো আমাকে জানিয়ে দেবেন, আমি সবার কমেন্ট পড়ে নেব, দেখে নেব। ঠিক আছে, আগামী দিনে আমি আবার আসবো। আবার ঘটনা, আপনারা যারা যারা আমাকে ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো আমি পরে বলবো, আপনারাও পাঠিয়ে যান এইভাবে। ঠিক আছে, আর যারা আমাকে ঠাকুরের ঘটনা শুনতে চান, আমি যদি পারি আমি অবশ্যই বলবো। আজকের মতো আমি এখানে শেষ করছি। তাহলে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।